Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. আজকে ভাবছি একটা গান দিয়ে শুরু করব আমার অনুষ্ঠানটা। একটা গান যেটা আমাদেরকে বুস্ট আপ করে। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़े आंसू हैं, थोड़े हंसी, आज गम है तो कल है खुशी। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। সবাই ভাবছে এত সুন্দর একটা কেন গান আমি চেষ্টা করলাম গাওয়ার। আমি গায়ক নই, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। এই গানটার মূল মন্ত্র হচ্ছে যে হারের পরেই জিত আছে। আমরা একটা এমন সময়ের মধ্যে আছি, সেই সময় কিন্তু সত্যিকারে আমাদেরকে ভাবতে হচ্ছে পদে পদে যে কিভাবে আমরা পর মুহূর্তটা বাঁচবো। প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু হাইলি এফেক্টেড, আমরা সেটা সবাই জানি। আ ওয়ার্ম ওয়েলকাম টু অল মাই এস্টিমড গেস্ট, টু আ রিনাউন্ড গেস্ট ইন মাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ, অনলি অ্যাট জাস্ট নিউজ। আমাদের মধ্যে আজকে এমন একজন ব্যক্তিত্ব আছেন আমার শোতে, হি নিডস নো ইন্ট্রোডাকশন। সবাই তাকে চেনে, সবাই তাকে অত্যন্ত পরিমাণে কাছ থেকে চেনে, সবাই ভালোবাসে। ওই যে বলে না যে জননেতা, তিনি হচ্ছেন জননেতা। হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি জাভেদ আহমেদ খান, ক্যাবিনেট মিনিস্টার, সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। A warm welcome to Javed Ahmed Khan in our show, our Civil Defense and Disaster Management Minister, Cabinet Minister of Government of West Bengal. Sir, নমস্কার আপনাকে জানাচ্ছি। জাভেদ দা, তুমি আমার শোতে এসেছো। I'm really honored. It's really মানে great feeling that you have come in our show, Talking Straight with Sandeep, only at Just News. আমরা একটা খুব অদ্ভুত সময়ের সম্মুখীন হয়েছি। তুমি হয়েছো, আমি হয়েছি, সবাই হয়েছি, প্রত্যেকটা মানুষ হয়েছে। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে কোভিড-19 লকডাউনের ফলে কি কি জায়গায় আমরা ইকোনমিক্যালি পিছিয়ে পড়েছি, বা কি কি জায়গায় আরো ভালো করলে ভালো মনে হয়, আর কিরকম ভাবে তুমি সামাজিক কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা সবাই জানি। তুমি তার আদর্শ সৈনিক হিসাবে কিভাবে কাজ করে চলেছো সেগুলো একটু তুমি বলবে। আর তার সাথে আমি আরেকটা পয়েন্টও হাইলাইট করব, কাউকে এটা বলার প্রয়োজন নেই, সবাই সোশ্যাল মিডিয়া দেখলেই জানে, কিন্তু তাও এই শোটার মাধ্যমে কিছু যদি মানুষ সজাগ হয়, কিছু যদি মানুষ একটু সচেতন হয়, তাহলে আরো ভালো হবে বলে আমার মনে হয়। সেই জন্য এই শোটা করা। বাট বিফোর স্টার্টিং দ্য শো, আই উইল লাইক টু থ্যাংক দ্য সিইও অফ জাস্ট নিউজ এন্ড জাস্ট স্টুডিও, সুচন্দ্রা ভার্নিয়া, ফর ইনিশিয়েটিং দিস গ্রেট আইডিয়া অফ টকিং স্ট্রেট উইথ সন্দীপ, অনলি অ্যাট জাস্ট নিউজ। আই উইল লাইক টু থ্যাংক সৌমিতা, প্রতীক, চন্দ্রোদয়, our back team, Shomu, our editor. They are the main back team who are making this program a great hit. I am only the face, nothing else. আমি শুধু ফেস, আর কিছু নই। তারাই মেইন টিম যারা প্রোগ্রামটাকে হিট করে যাচ্ছে, আর তাদের জন্যই প্রোগ্রামটা এত ভালো হচ্ছে। আরেকজন আমি, আমার দর্শক যারা অডিয়েন্স, দে আর শাওয়ারিং ইউর লাভ, your blessings. They are constantly guiding me, constantly supporting me. For that reason I am extremely grateful to the audiences যারা আমার পাশে থেকেছে। এই শোটা যখন আমার লকডাউন পিরিয়ডে এই শোটা আমি শুরু করেছিলাম, সবাই বলেছিল, আমিও জানতাম না যে এটা এত ভালো হবে। তারপর শুরু থেকে স্টার্ট করতে করতে একটা যে ভালো জায়গায় রিচ করে গেছি এই শোটা করতে করতে। তো এটা দর্শকদের ভালোবাসার জন্যই হয়েছে। আরেকটা আমি বলবো যে মেনি পিপল হ্যাজ আস্কড মি কি কোথা থেকে যোগাযোগ করবে। আই উইল রিকোয়েস্ট এভরিবডি টু জাস্ট টিউন ইন টু জাস্ট নিউজ, JUSTNEWS। ইউ ক্যান গেট অল দ্য আপডেটস দেয়ার। সবাই জাস্ট নিউজে জাস্ট লগ ইন করলেই সব কিছু পারবে। আর তার সাথে যদি কারোর কোনো রকম কোয়ারি আমার সঙ্গে থাকে, হি অ্যান্ড শি ক্যান জাস্ট লিভ আ মেসেজ ইন মাই অফিসিয়াল ফেসবুক আইডি পেজ। ডোন্ট গো টু মাই প্রোফাইল, জাস্ট ফেসবুক আইডি পেজে গিয়ে SANDPBHATTACHARYS সন্দীপ ভট্টাচার্য পেজে গিয়ে আপনারা একটা মেসেজ পাঠাবেন। আই উইল শিওরলি রিভার্ট ইউ অল ব্যাক। তো থ্যাংক ইউ সো মাচ। আমি এবার জাভেদদার সাথে আমার প্রশ্ন শুরু করছি। জাভেদদাকে প্রথমে বলবো যে কেমন আছো তুমি, আগে বলো তুমি আগে কেমন আছো, তোমার সঙ্গে এতদিন বাদে দেখা। খুব ভালো। লকডাউনের মধ্যেও কাজ করতে হচ্ছে, এবং আমাদের জন্য লকডাউন নেই। আমরা একটা জিনিসের মধ্যে, আদর্শের মধ্যে বিশ্বাস রাখি, আমাদের যেটা নেত্রী মমতাজি বলে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, এবং কাজের মাধ্যমে যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় এটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আই থিঙ্ক কিরকম আজকের দিনে আমাদের যা আগে কাজ করতাম তার থেকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি শ্রম দিতে হবে, তাহলেই আমরা মানুষকে কানেক্ট করতে পারবো, মানুষের সঙ্গে থাকতে পারবো।
আজকে তো আপনার তোমরা জানো, তোমার মাধ্যমে বলছি, ফেক নিউজের খুব বাজার হুম, গরম, এবং একদম একটা সাধারণ মানুষ বিশ্বাস করে দেয় একটা ফেক নিউজের উপর। আর রাইট। এখন যে কিরকম যে কিছু লোক, কিছু একটা পার্টি, তার কাজ হচ্ছে এই শুধু ফেক নিউজ ছড়ানো এবং একদম তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, এবং মানুষকে বিভ্রান্ত করে ওরা ভাবে কি ওরা কিন্তু 100 বারে একটা মিথ্যে কথা বলে যে সত্যি হয়ে যাবে, এটা হয় না। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট জাভেদদাকে হাইলাইট করব। আমি তোমার কর্মসূচি তুমি যেগুলো করেছো সেগুলো আমি অবশ্যই জানবো তোমার কাছে, বাট রিসেন্টলি কেন্দ্রীয় সরকার কয়েকটা প্যাকেজ অ্যানাউন্স করেছিল, বলেছিল লোন পাবে। তো এখানে বহু মানুষ আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছে, লোন দিয়ে কি হবে? এই সময় তো আমাদের ইকোনমিটাকে বুস্ট করতে হবে। লোন যদি আমরা পাইও কেন্দ্রীয় সরকার থেকে, তাহলে তো কোনো লাভ নেই, কারণ আমি লোন তো যে কেউ পেতে পারে, যেখানে সেখানে তার ক্রেডেনশিয়াল থাকলেই সে লোন নিতে পারবে। অ্যান্ড ব্যাংকরাও কিন্তু 3 মাস যে লকডাউনে লোন দিতে পারেনি, তো তারাও কিন্তু লোন দিতে পারবে। তো কেন্দ্রীয় সরকার যে এটা জিনিসটা করলো, এটা কিন্তু মানুষকে আর যারা বিজনেসম্যান তাদেরকে কিন্তু একটা অদ্ভুত মানে অন্ধকারের দিকে তোমার মনে হচ্ছে না ঠেলে দিল? কারণ তারা কিন্তু লোন দিয়ে কি করবে? আলটিমেটলি তো লাভ হবে না, তাদেরকে কিন্তু ইন্টারেস্ট সমেত সেই লোনটাকে আবার কিন্তু মানে ফেরত দিতে হবে। তো বিজনেসই নেই, তাহলে কিভাবে তারা লোন ফেরত দেবে? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জিএসটি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম কোনো বিজনেসম্যানকে কিন্তু জিএসটি তে রিলিফ দেওয়া হচ্ছে না, এখন অব্দি কেন্দ্রীয় সরকার কোনো কিছু অ্যানাউন্স করেনি। তো সেই জায়গাগুলো কিভাবে তুমি দেখছো? আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এগুলোকে না দেখে, প্রত্যেকটা মানুষ কিন্তু সাফারার হচ্ছে এটার জন্য। কি বলবে তুমি সেটাতে? আমি শুধু একটাই কথা বলবো, ভাওতার উপরে শুধু চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। যে আমাদের মরিটোরিয়াম পিরিয়ড বলেছিল 3 মাস, যে 2 মাস 3 মাস লকডাউন থাকবে, তার তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু ব্যাংক এটা অ্যানাউন্স করেছে প্রাইম মিনিস্টার আর ফিনান্স মিনিস্টার। আর ব্যাংক কি বলছে? বলছে 3 মাসের তোমাকে ইএমআই ফ্ল্যাটের হোক কিংবা গাড়ির হোক, তোমাকে কি করতে হবে, আমি 36 মাসের জায়গায় 39 মাস করে দেবো, 3 মাস তোমাকে এক্সটেন্ড করে দেবো, কিন্তু তোমাকে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট জুড়ে দিতে হবে, মরিটোরিয়াম তুমি পাচ্ছ না। তার মানেটা হচ্ছে এই সরকার মানুষের জন্য না, এই সরকার হচ্ছে বড় লোকদের জন্য, আদানি আম্বানি এদের জন্যই তারা চিন্তা করে। কেন এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কিরকম যে লোন দেবে, বাবা 8,25,000 কোটি টাকা যেটা তারা লোন নিয়েছে, তাকে মাকুব করবে তোমার অধিকারটা কে দিয়েছে? এটা প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আজকে লজ্জার ব্যাপার হচ্ছে, আমাদের মাননীয় যে দিদি মুখ্যমন্ত্রী আমাদের মমতাদি বলেছেন সরাসরি মানুষকে কি টাকা তোমরা দিচ্ছ, 10,000 টাকা অন্তত দাও, 10 পয়সা দিইনি। না, যদিও আমি একটা হাইলাইট করব পয়েন্ট, জাভেদ দা খুব ভালো পয়েন্ট বলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যে 1,000 টাকা করে সমস্ত গরিব মানুষদের অ্যাকাউন্টে পৌঁছাবারও ব্যবস্থা করে দিয়েছিল মাঝখানে, উনি কিন্তু করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু ডিরেক্ট কোনো অ্যামাউন্ট পাঠায়নি। না না, শুধু ওটা না, আমরা যা করেছি ওরা তো আমাদের ধারে কাছে আসতে পারবে না। আমি বললাম তো, প্রথমেই বললাম যেটা ফেক নিউজ। ওরা ভাবে কি 100 বার একটা মিথ্যে কথাকে বলতে গেলে সত্যি হয়ে যাবে, এটা হবে না। বাংলার মানুষ অশিক্ষিত নেই, বাংলার মানুষ বুদ্ধিমান আছে, বাংলার মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু এসব ঢং সব বুঝে। আজকে 1,000 টাকা শুধু না, এই যে আমফান যেটা হয়েছে, এখন সাইক্লোন যেটা এসেছে, তাতে কেন্দ্রীয় সরকার কি টাকা দিয়েছে সে আজকে কোনো কথা নেই, কিন্তু 20,000 করে ইন্টারিম রিলিফ, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, প্রায় এরকম এখন 1,000 কোটি টাকার উপরে, আমরা 2,000 কোটি টাকার মতন আমরা কিরকম আজকে গ্রাম এর যাদের ঘর খারাপ হয়েছে, ভেঙে গেছে, পড়ে গেছে, তাদের আমরা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আমরা কথা বলি না, কাজ করি। ওরা শুধু কথা বলে, মিথ্যে বলে আর প্রচার করে, এই ছাড়া আর কিছু নেই। আজকে 1,000 টাকা আমাদের মমতাদি কিরকম যে অ্যানাউন্স করে যে দিয়েছে, 1,000 টাকা কেন, 20,000 টাকা যেটা দিয়েছে এখন ইন্টারিম রিলিফ, আজকে সেটা এই যে কিরকম যে 6 মাস কিরকম যে রেশন ফ্রি দিচ্ছে, সেটা কোনো ব্যাপার নেই। আজকে মানুষের পাশে কে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে আজকে মমতা ব্যানার্জি, এছাড়া আর কেউ দাঁড়ায়। তার পেছনে কেন্দ্রীয় সরকার সেভাবে মানে খুব বাজে লাগে। এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক, কিছু মানুষ আমি দেখেছি যে ট্রল করছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো,
ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ফর আ পার্সন। আপনারা ওই সময় ক্রিটিসাইজ না করে আপনারা রাস্তায় নেমে কাজ করুন, যেভাবে জাভেদদা কাজ করে। আমি নিজে দেখেছি জাভেদদাকে, কিন্তু যখন থেকে লকডাউন শুরু হয়েছে জাভেদদা কিন্তু নিজের ওয়ার্ড থেকে শুরু করে কনস্টিটুয়েন্সি এবং বাইরের মানুষ যারা যায় জাভেদ খানের কাছে, কেউ কিন্তু খালি হাতে ফিরে আসে না। এটা কিন্তু আমরা দেখেছি। সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, সবাই কিন্তু তার কাছ থেকে পরিষেবা পায়। আমি সেটা ব্যক্তিগত স্তর থেকে বলছি না, আমি কিন্তু এটা জেনে বলছি। সবাই, এভরিবডি, ইচ অ্যান্ড এভরিওয়ান কিন্তু উপকৃত হয় এই মানুষটার কাছ থেকে। তো জাভেদদা, তুমি কিভাবে মানে লকডাউন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে কিভাবে দিয়েছো, যদি তুমি একটু বলো সব মানে আমাদের দর্শকদেরকে। আমি একটা জিনিস বলতে চাই, লকডাউনে তো সবই কিছু না কিছু করেছে। আমি একটু বেশি করেছি, আমাদের নেত্রী সবচেয়ে বেশি করেছে, সেটা তো আছে। সেটা আমরা প্রচার বেশি করি না কেন? সেলফ যদি আমরা প্রচার করি তাহলে ভাববে মানুষ কি শো অফ করছে। আমরা বিশ্বাস রাখি মানুষের মনে ঘর করা, এটার মধ্যে বিশ্বাস। এই মন্ত্রটা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী শিখিয়েছে। সেই জন্য আমরা মানুষের ঘরে ঘরে যে পৌঁছিয়ে দিয়ে এবং মানুষের সঙ্গে আছি। আর একটা জিনিস সুন্দরভাবে বলি, এই লকডাউন তো উঠে গেছে, দিদি বলে দিয়েছে লকডাউন উঠে যায়নি, 15 তারিখ পর্যন্ত আছে। দিদি বলে দিয়েছে এখন তোমরা কিরম প্রে করতে পারবে মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারাতে। তুমি জানো কি, আমার কাছে ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল তারা এসেছিল, তাদের যতগুলো চার্জ বন্ধ ছিল বলে তো একটু স্যানিটাইজ করে দিত। আমাদের কর্পোরেশন ববিদাকে বলবার পরে আমাদের কর্পোরেশন পুরো যত ওয়েস্ট বেঙ্গলের চার্চ আছে কলকাতার আশেপাশে সেটা সব স্যানিটাইজ হয়ে গেছে। আজকে এই কাজটা পাবলিসিটি তো আমরা করিনি, আমরা কিন্তু কাজ করি। এবং আজকে আমরা কিরকম যখন মানুষের পাশে কেউ ছিল না, আজকে ওই বড় বড় কথা যারা বিজেপির লোকরা বলে, অন্যান্য পার্টির লোকরা বলে, তাদের আমরা বলি, একটা প্রশ্ন করি, তুমি তোমার বাড়ির পাশে যে লোকটা না খেতে পাচ্ছে তাকে তুমি দেখেছো? তাকে দেখতে পাইনি। খুব দামি কথা তুমি বলেছো, যে মানে আমার আগের পয়েন্টেই তুমি এটা খুব ভালো হাইলাইট করলে পয়েন্ট, যে এই যে ক্রিটিসাইজ না করে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু রাজনীতি নয়, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হতো, যেটা এরা করতে পারেনি। এরা শুধু রাজনীতি খুঁজে বেরিয়েছে। এটা কিন্তু খুব জাভেদদা খুব ভালো পয়েন্ট বলেছে। আমি আরেকটা পয়েন্টও বলবো, এই যে জিএসটি, বহু বিজনেসম্যানও আমার সঙ্গে কথা বলেছে, জিএসটি তে কিন্তু কোনো রকম কোনো রিলিফ পাওয়া যাচ্ছে না। তো ওটা রিলিফ না, আমাদের যে রিফান্ড আছে, বিজনেসম্যানদের যে পয়সাটা সরকারের কাছে রিফান্ড ছিল, সেই পয়সাটা রিফান্ড দিচ্ছে না। আমার জানা আছে, আমি লেদার সেক্টরের সঙ্গে একটু যুক্ত আছি, 800 কোটি টাকা জিএসটির পয়সা বাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। এখন পর্যন্ত একটা নয়া পয়সা তারা রিভার্ট ব্যাক করিনি, দিইনি, রিফান্ড করিনি। আজকে বড় বড় কথা বলছে 3 মাসের মনিটরিয়াম। কি দিয়েছে, কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আদনানিকে দিয়েছে, আম্বানিকে দিয়েছে, তাদের দিয়েছে। তাদের 8,25,000 কোটি টাকা তারা কিলোমিটার লোন মাকুব করে দিয়ে রাইট অফ করে দিয়েছে, তাদের আর দিতে হবে না। আর বিজেপির কিলোমিটার যারা কিলোমিটার ভক্ত আছে, ভক্ত যাকে ভক্ত বলে, তাদের মাথার বুদ্ধি কিছু নেই, গোবর আছে, ওই ভক্তরা বলছে রাইট অফ করে দেওয়ার মানে এটা না ওকে লোন দিতে হবে না। আরে যখন তুমি তোমার খাতায় তোমার ওটা লাইবিলিটি থাকবে না, ওটা ডেবিট অ্যাকাউন্ট থাকবে না, তোমার ও পাবে, তুমি যে ডেবিট দেখাবে লোনটা তোমার কিলোমিটার, তো তুমি কি রকম ক্লেম করবে? কালকে যখনই কেস হবে বলবে আরে তো আপনি তো রাইট অফ করে দিন, আমাকে দিতে হবে না। তাহলে কি হলো, এবার বিজয় মালিয়া ছাড়া পেয়ে যাবে, আর নানিও ছাড়া পেয়ে যাবে, মালিয়া ছাড়া যায়, নীরব মোদিও পেয়ে যাবে, চোকানিও পেয়ে যাবে, চস্কিও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। মানে এই সরকার কিন্তু গরিব বা আম জনতার নয়, এ শুধুমাত্র বড় লোকদেরকে তেল মেরে চলে যায় আর ভুলভাল কথাবার্তা বলে যারা কাজ করে। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট। আরেকটা আমি হাইলাইট করবো পয়েন্ট, জাভেদদা ঈদ কয়েকদিন আগেই গেছে, তো তোমরা তো মানে সবাই তো ঈদ বাড়িতেই পালন করা হয়েছে। তো এর মধ্যে আমি দেখেছি বিজেপির কিছু লোকজন বলেছে যে যদি কাউকে দেখা যায় বাইরে, তাহলে ঈদ মানে ঈদের বাইরে যদি দেখা যায় তার মানে দিদি তাদেরকে কিছু বলবে না। এই যে জাতি, এই যে আজকে ধরো তোমাকে আমি এত বেশি ভালোবাসি, তুমি আমাকে এত বেশি ভালোবাসি, এই যে জাতির মধ্যে যে বিজেপি আজকে একটা ভেদাভেদ শুরু করে সুরসুরি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বাংলার বুকে, তুমি এটাকে কিভাবে দেখছো? যে এরকম ভাবে ওরা কেন নিজেদেরকে
কনস্ট্যান্ট নিজেদের মানে জাতি ভেদাভেদ করছে, বলছে এ মুসলমান, এ হিন্দু, তার মানে আজকে মুসলমানরা দখল করে নেবে বাংলা, এরকম ভাবে হিন্দুদেরকে এগুলো বোঝাচ্ছে। যদিও তারা কোনো কিছু জয় পাবে না, যারা এডুকেটেড লোক তারা সেগুলো কিছুই বোঝেন মানে মানবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়ছি, বিজেপির কোনো জায়গায় নেই। কিন্তু এই যে ওরা করছে, এটাকে নিয়ে তুমি কি বলবে যে এটা ওরা কেন করছে? আর একটা জিনিস আমি বলবো যে ওদের যে এই যে বিফলতা, ওরা কিন্তু কোনো জায়গাতেই ওদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাও যে ওরা এগুলো করে বেড়ায়, এটা কেন ওরা করে বেড়ায়? মানে ওরা তো তার থেকে কাজে একটু মনোযোগ দিতে পারতো, ওরা কেন এই কাজে মনোযোগ দেয় না? ওরা শুধু এই সমস্ত কিছু রিলিজিয়ান নিয়ে কেন সুরসুরি দেয় বলে তোমার মনে হয়? না, আজকে একটা জিনিস তো পরিষ্কার, আজকে যদি এইসব না সুরসুরি দেয়, ঝামেলা না বাঁধায়, তাহলে কি হবে? মানুষ তখন জিজ্ঞেস করবে তুমি কি করছো, কি করেছো আমাকে বলো। মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করবার জন্য এটা করছে। যেরকম আমেরিকাতে একটা কিরম সে পুলিশ মেরে দিল একজনকে, তার জন্য সারা আমেরিকা জুড়ে আন্দোলন হলো। এইখানে হাজার হাজার মানুষকে মারলো, আন্দোলন হলো না কেন? জাতির মধ্যে আর কিরম সে কমিউনিটির মধ্যে কিরম সে বিভাজন ধরিয়ে দিল। মানুষকে বললো তুমি হিন্দু, তুমি মুসলমান, কিরম যে তুমি পাকিস্তানি, তুমি টেররিস্ট, এই করে করে ওদের। আজকে প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদী, আর মজার কথা উনি বলেছেন উনি চা আলা। উনি বলেছেন যেখানে চা যে স্টেশনে বিক্রি করেছিলেন, সে বলছেন আমি সেই স্টেশনে চা বিক্রি করছি। সেইখানে সেই স্টেশনটা রেল লাইনই ছিল না, জন্ম হয়নি, তো ওইখানে স্টেশন কোথা থেকে হবে? এত বড় মিথ্যেবাদী। এটা হাসির ব্যাপার, মানুষ তো হাসছে। আজকে বলছে নরেন্দ্র মোদী এক জায়গায় নিজে বলছে আমি হাই স্কুল পর্যন্ত পড়েছি, আর অমিত শাহ তার ডিগ্রি দেখাচ্ছে, কম্পিউটারাইজ ডিগ্রি দেখাচ্ছে। সেখানে কখন কম্পিউটার আসলো? কম্পিউটার যখন নরেন্দ্র মোদী পাস করেছে তখন তো কম্পিউটার ছিল না। তো আজকে চুরি বলে না, চুরি করতে গেলে ধরা পড়ে না, এরকম চুরি করো। এরা চুরিও করবে আর গায়ে চুরিও করবে, দুটোই করবে। আর ধরা পড়তে গেলে বলবে কিরম যে এরা পাকিস্তানি টেররিস্ট, এরা কিরম যে টিএমসির লোক, এরা কিরম যে কংগ্রেসের লোক, আর এছাড়া এদের কাছে আসলে কি দেশের জন্য কি ভালো করছে? না, একটা ব্যাপার, যাদের কোনো কাজ থাকে না তারাই শুধু ধর্মে নাড়িয়ে চালায়। এটা একদম ঠিক কথা বলেছে জাভেদদা। কাজ থাকলে তো মানুষ তো বলবে যে তুমি কি কাজ করেছো, তো ওই কাজের জায়গাটা ব্যাখ্যা দিতে পারবে না বলে ধর্ম দিয়ে একটু সুরসুরি দিয়ে দেই, একটু নাড়িয়ে দেই, তাহলে অনেক ভালো হবে। তাদের এটাই কাজ, আমি যেটা জানি। আমি একটু জাভেদদাকে কয়েকটা প্রশ্ন করব যে তোমার ক্ষেত্রে তো ওয়ার্ক ফ্রম হোম একদমই হয়নি, সেটা আমরা খুব ভালোভাবে জানি যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা তোমার জন্য একদমই হয়নি। তো তুমি কিভাবে তোমার এরিয়াতে ঘুরে ঘুরে কি বুঝতে পেরেছো, বা মানে কিরকম ভাবে মানুষ সচেতনতা নিয়েছে, যদি একটু তোমার এরিয়া মানে কসবা অ্যাসেম্বলি নিয়ে যদি একটু বলো, তোমার কনস্টিটিউয়েন্সি নিয়ে যদি বলো একটু। আমি এটা বলতে পারি আজকে, মানে বুক ফুলিয়ে বলতে পারি যে আজকে কসবা কনস্টিটিউয়েন্সির মধ্যে সবথেকে ভালো যেটা কাজ হয়েছে, আমরা যেটা পেরেছি, মানুষকে কি দিয়েছি সেটা পরের কথা। সেটা সরকারের যে কিরকম হচ্ছে, মানুষ সরকারের বিরুদ্ধে নেই, সরকারের পাশে আছে, সেটা প্রমাণ হয় একটা জিনিস। আজকে এই যে 6 মাসের রাশন, ওটা ছাড়াও আমাদের নেত্রী যাদের রেশন কার্ড ছিল না, যাদের কোনো কাগজপত্র নেই, ধরে নাও রেশন কার্ডে অ্যাপ্লিকেশন করিনি, রেশন কার্ড নেই, ভোটার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, এদের রেশন কার্ড নেই, তারা গরিব মানুষ, তারা খেতে পাচ্ছে না, তাদেরও টেম্পোরারি রেশন কার্ড করে কিরকম আজকে রেশন দিয়েছে। আমার শুধু একটা ওয়ার্ডে 17,000 এরকম মানুষকে রেশন কার্ড দিয়েছে, 17,000। আমি সেটা জানি। আজকে বুঝলেন তো, আজকে সবচেয়ে বড় এটা প্রচার আমরা করি না। আজকে যদি আমরা প্রচার করি, আজকে সেই জন্য দেখবে রেশন নিয়ে কোনো আন্দোলন আমাদের অঞ্চলে, আমাদের আশেপাশে অঞ্চলে, কলকাতা নেই। কিছু কিছু মানুষ যারা করছে রেশন দোকানের বিরুদ্ধে, সেটা করছে কারা? বিজেপির লোকরা করাচ্ছে, কিন্তু তারা রেশন পাচ্ছে। আজকে বিজেপি কি করলো? বিজেপি কি করলো? একটা সবথেকে বড় ব্যাপার না, আমি তোমাকে জাভেদদা আরেকটা পয়েন্ট হাইলাইট করব। কিছুদিন আগে কিন্তু আমফান এসছে, ঝড়টা, যেটা তুমি যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্টে আছো, তুমি খুব ভালোভাবেই জানো যে কিরকম ভাবে সেই ঝড়টা ক্ষতিগ্রস্ত করে গেছে। এবং বেঙ্গলে বহু জায়গায়, মানে আমরা জানি সাউথ 24 পরগনাতে বহু মানুষ ঘর ছাড়া হয়ে গেছিল, কারণ ঘর ভেঙে গেছে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক যে উনি কিন্তু ইমিডিয়েটলি স্টেপ নিয়েছেন, সারা রাত কন্ট্রোল রুমে বসে কাজ করেছেন, তোমরাও সবাই একদম পাশে থেকে কাজ করেছো। সত্যি ওই সময় ওই আমফান ডিজাস্টারের পরে
একটা এই যে 18টা এমপি আছে, বড় বড় ডায়ালগ মারে প্রত্যেকে বসে বসে, একটাকেও দেখা গেল না, কিন্তু মানুষের পাশে কিন্তু তাদেরকে দেখা গেল না। মানে তারা, আমি এইটা একটু হাইলাইট করতে চাইবো শোতে, যে তারা যে বক্তব্য দেয়, তারা যে বলে এইটা খারাপ ওটা খারাপ, বক্তব্য তারাই দিতে পারে যারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। তারাই মানুষ, তাদেরই কথা শুনবে যাকে অসুবিধার দিনে মানুষ পাবে। আমফানের পরে সত্যি আমরা দেখেছিলাম যে সবাই যেন একটা মিউট মোডে চলে গেল, মানে মিউট মানে তারা নিজেরা মনে হলো বাড়ির মধ্যে কোনো মতে লুকে ভাবা বাঁচি, এরকম একটা ব্যাপার। মানুষ আমার এরিয়াতে কি হয়েছে তাতে কিছু আমার এসে যায় না। মানে এই জিনিসটা তুমি কিভাবে দেখছো বলো? আজকে একটা জিনিস তো পরিষ্কার, এরা দাঙ্গা করাতে পারে, বুঝলে তো, এরা মানুষের পাশে দাঁড়াতে পারে না। লকডাউনে আমার মনে হয় আমাদের নেত্রী যদি কিরকম যে অনুমতি দেয়, তাহলে এদের দিল্লি থেকে ক্যালকাটা এয়ারপোর্টে নামতে দেওয়া উচিত না, ঢুকতে দেওয়া উচিত না পশ্চিমবঙ্গের মধ্যে। এরা ওই উপযুক্ত নেই। এই সময় এসে গেছে, মানুষ তাদের দরজা দেখিয়ে দেবে আর বাংলায় থাকতে পারবে না। এই দিলীপ ঘোষ বলে আমরা দাঙ্গা এই জন্য লাগাই, তাহলে খবর হবে আর আমরা কিছু মজা পাবো। আমার কাছে তার অফিসিয়াল ভিডিও আছে, বুঝলেন, অফিসিয়াল অন রেকর্ড আছে। আজকে দিলীপ ঘোষের মতন কত বড় শিক্ষিত মানুষ আমি জানি না, আমি সম্মান করি কিরম যে অপারেশনের তিনি কিরম যে এমপি হয়েছে, ভালো আছে। আমাকে কয়েকজন বলেছে না না দাঙ্গা লাগিয়ে আর এইসব কিরম যে ওর খুশি হয়, তাহলে ও মানুষ না, পাগল পাগল একদমই ঠিক। কত বড়। আমি আরেকটা পয়েন্ট বলবো, দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু ট্রলও করা হয় যে উনি কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন, যে বলে গরুর দুধের মধ্যে সোনা আছে। তো সেগুলো দেখলে আমরা সত্যি অবাক লাগে। উনি ওইসব না করে আমার মনে হয় মানুষের পাশে যদি একটু দাঁড়াতো, আমরা সবাই মানে অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ সিটিজেন, আমরা বলতাম যে না অন্তত কিছু করছে। বিরোধিতা তারই শোভা পায় যে মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু এরা কিন্তু সত্যি মানুষের পাশে একজনকে আমি দেখি না যে দাঁড়াচ্ছে বা কিছু করছে, শুধু ডায়লগ মেরেই যাচ্ছে। এরা শুধু ডায়লগের লিডার হয়ে দাঁড়িয়েছে। না না, আমি দিলীপ ঘোষের পাশে দাঁড়াতে চাই। ওর যদি কিরম সে আমার কনস্টিটিউশনের মধ্যে দুখানা পাগলের হসপিটাল আছে, একটা লুম্বিনী পার্ক, একটা প্যাবলক, আর দুই জায়গায় আমি যুক্ত আছি। যদি ওর চিকিৎসা করাতে হয় বিনামূল্যে আমরা চিকিৎসা করাতে পারি, ওইসব মানুষকে ওইসব জায়গায় থাকা উচিত। এই ধরনের মানুষকে আমি তার পাশে আছি। আমাকে যদি তার পার্টি তাড়িয়ে দেয় তারপরে আমি রাজি আছি, আমি দিলীপ ঘোষের চিকিৎসা করাতে চাই। মানসিক না, তোমাকে সবাই খুব ভালোবাসে, আর সব থেকে বড় ব্যাপার তোমার কাজই তোমার পরিচয়। তুমি কসবাতে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা জায়গায় তুমি বিপুলভাবে রেশন, আমি নিজে দেখেছি যে মাস্ক পরে প্রপার ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে জাভেদদা একের পর এক বিতরণ করে গেছে। সেটা আমি নিজে দেখেছি, ওনার পেজে দেখেছি, মানুষ বলেছে, সেটা প্রত্যেকটা মানুষ ওয়ার্ডে খুশি হয়েছে যে জাভেদদা নিজে এসে দিয়েছে। হচ্ছে ওই আজ তো এসে পুরো রেডি করে দিত। আমি বলবো এরকম মানুষ পাওয়াটাই, মানে এরকম লিডারই হওয়া উচিত যে মানুষের পাশে ইম্পর্টেন্ট টাইমে দাঁড়ায়। শুধুমাত্র আমি রেশন নয়, জাভেদ খান কিন্তু 24/7, আজকেও কিন্তু যখন আমি প্রোগ্রামটা করছি উনি কিন্তু ওনার অফিসেই বসে আছে। আমি অফিসের রুমটা চিনি বলেই বলছি, উনি কিন্তু 24/7 ওনার অফিসে থাকে। আর মানুষের সঙ্গে কি হসপিটালিটি, মানে গেলে মনে হয় যে নিজের বাড়ির লোকের মতো ব্যাপার। মানে নিজের বাড়ির লোক এসেছে, তাকে যেভাবে আরে তুমি কি খাবে বলো, তুমি কি করবে বলো, নিজে সার্ভ করে, নিজেই সবকিছু করে। তো মানে মনে হয় না যে একটা নিজের মানুষ বলে না, কাছের মানুষ, কাজের মানুষ, যে মানুষটা সেটা হচ্ছে জাভেদ খান। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা প্রত্যেকটা মানুষের কিন্তু এটাই মত, যিনি জাভেদ খানকে পাশ থেকে পেয়েছে এবং কাছে পেয়েছে। আমি আরেকটা কথা বলবো জাভেদদাকে, যে অন্ত্রপ্রনারশিপ, এই যে এখন অনেক বিজনেসম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, তারা প্রত্যেকে ভাবছে, ধরো আজকে রিয়েল এস্টেট সেগমেন্টে কিন্তু বড় ধাক্কা হয়েছে এই লকডাউনের জন্য। আজকে কোনো বিজনেসই কিন্তু ভালো জায়গায় নেই, কম বেশি সবাই এফেক্টেড হয়েছে, একটা কি দুটো বিজনেস বাদ দিয়ে। তো পরবর্তীকালে কি মানুষ ভাববে যে আমার দুটো আরো বিজনেস আমি অল্টারনেটিভ ডাইমেনশনে ভাবলে, তাহলে এই সময় যদি এরকম একটা কোনো কিছু ভাইরাস বা কোনো কিছু হয় বা লকডাউন হয় বা কোনো কিছু হয়, তাহলে আমরা সাস্টেন করতে পারবো? মানে ধরে রাখো সাপোজ আজকে কারোর একজনের রিয়েল এস্টেটের বিজনেস আছে, তার আবার একটা সাইডে আইটি বিজনেস থাকে, বা তার সাথে আবার একটা গ্রানাইটের বিজনেস থাকে। তাহলে আইটি বিজনেস এখন পুরো অফ নয়, আইটি এখন চলছে মোটামুটি, মানে লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম হয়েছে আইটি ইন্ডাস্ট্রিতে। তো আইটি ইন্ডাস্ট্রির যে টাকাটা আসছে সেটা দিয়ে আমি আমার
যে রিয়েল এস্টেটের সেগমেন্ট আছে, তো সেই সেগমেন্টে সেই লোকগুলোকেও আমি সাহায্য করতে পারবো আর সেই ইন্ডাস্ট্রিটাও টানতে পারবো। মানে এটা কি মনে হয় পরবর্তীকালে মানুষের বা বিজনেসম্যানদের মাথার মধ্যে এটা থাকবে? কি মনে হয় জাভেদ দা? দেখো, একটা জিনিস হচ্ছে, আমি তোমাকে বলে রাখি, সারা ওয়ার্ল্ডে রিসেশন এসে গেছে এই লকডাউনের জন্য। শুধু ভারতবর্ষে বলবো না, বাংলা বলবো না, কিন্তু বাংলা অনেক ভালো জায়গা আছে। কেন ভালো জায়গা আছে বুঝলি তো? কারণটা হচ্ছে আমাদের নেত্রী একটা জিনিসের উপর খুব জোর দিয়েছিল, সেটা এখন আমি বুঝতে পারছি কেন জোর দিয়েছে। যেরকম ইন্ডাস্ট্রির জন্য জোর দিয়েছিল, সেরকম এগ্রিকালচার, মার্কেটিং এবং মার্কেট প্রোডাক্টের জন্য তিনি খুব বেশি উঠে পড়ে লেগেছিলেন, প্রোডাকশন বাড়াবার জন্য। আজকের দিনে সবচেয়ে সেফটি 2-3টে কারবার আছে। একটা আইটি আছে, কিছুটা সেফ, হেলথ কেয়ার আছে দ্বিতীয়, তৃতীয় হচ্ছে কনজিউমারেবল আইটেম, খাওয়ার জিনিসপত্র আইটেম, এবং এগ্রিকালচার। আমরা আবার ফিরে গেছি পুরোনো দিনে। দেখো, লকডাউনে কি হয়েছিল, বাঘগুলো সব শহরে চলে আসছে। তুমি দেখেছো তো, বিদেশে সব বাঘ চলে আসছে, বুঝলে তো? পাখিগুলো ফিরে আসছে। আবার বলছি কি নাম হচ্ছে, ওই বারাণসে যেখানে আমাদের প্রধানমন্ত্রী কি নাম হচ্ছে নির্বাচিত হয়েছেন, সেইখানে আবার মাছ দেখা যাচ্ছে পুকুরে, এখানে নদীর মধ্যে মাছ দেখা যাচ্ছে। আমাদের হুগলিতে আবার পরিষ্কার জল দেখা যাচ্ছে, গঙ্গা পরিষ্কার হয়ে গেছে। তো প্রকৃতির একটা নিয়ম আবার ফিরে পুরোনো যুগে আমরা এসে গেছি। এখন নরেন্দ্র মোদীর ওই যেটা করেছিল না, হারিকান জ্বালাবে, লাইট জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, তার সব দিয়ে ভালো মেসেজটা এখান থেকে যদি তুমি দিতে চাও, উনি বলছেন আর তোমাদের এসব ইলেকট্রিসিটির মধ্যে থাকতে হবে না, গাড়ি চলতে হবে না, ওই কিরকম হচ্ছে বয়েল গাড়ি চলতে হবে, আর মোমবাতি আর কিরকম হচ্ছে হারিকান জ্বালিয়ে থাকতে হবে, তোমার কোনো কাজ করতে হবে। কেন? আজকে একটা জিনিস দেখেছো, এই সরকারটা কত অমানবিক। তারা যা মাইগ্রেন্ট লেবাররা আসছিল, তাদের পুলিশ থেকে পিটিয়েছে, ঠিক আছে? তাদের কিরকম হচ্ছে বাস দিইনি, ট্রেন দিইনি, 80টা লোক ট্রেনে, এখন ট্রেন চালু হয়েছে, 80 জন মারা গেছে। আমি পরিযায়ী শ্রমিক নিয়ে একটা ভিডিও দেখেছিলাম জাভেদ দা, যে তারা কিন্তু একটা কোন স্টেটে ভীষণ খারাপ অবস্থায় ছিল। মানে ওই এক একটা বড় বড় ট্রাকের উপরে কেউ জল পাচ্ছে না, কেউ কিছু খাবার পাচ্ছে না, যে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, মানে কোন রকম কোনো ব্যবস্থা ছাড়া তাদেরকে। না পাঠায়নি। তোমার দেখো, জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার কথা কি বুঝলে তো, ট্রেন পশ্চিমবঙ্গ বলে যে আমার লোককে পাঠাও, বলে ট্রেনে ভাড়া দিতে হবে, বলে ওদের কাছ থেকে দিতে হবে, আমরা দেবো, আমরা আমাদের নেত্রী বলেছি মমতা ব্যানার্জি দিতে হবে। ট্রেনটা কিরকম সে আসবে কোথা থেকে? দিল্লি থেকে কলকাতা আসবে, ট্রেন চলে গেল গুজরাট, গুজরাট থেকে চলে গেল রাজস্থান, রাজস্থান থেকে চলে গেল আবার দিল্লি, দিল্লি থেকে আবার কিরকম যে ইউপি হয়ে আসলো। 80 ঘন্টা একটা ট্রেন লেট, 20 ঘন্টা লেট, 24 ঘন্টা লেট, মানুষকে বিরক্ত করে। যারা এইবার স্টেট গভর্নমেন্ট বলছে আমরা কি করবো, কেন যে ট্রেন তো আমাদের হাতে নেই, কেন্দ্রীয় সরকারের হাতে, তাদের খাওয়া দিইনি, তাদের জলও দিইনি। এবং কি নাম হচ্ছে, আজকে তুমি দেখেছো কি একটা, তুমিও ছবি দেখেছো, আমি দেখেছি, রেলওয়ে স্টেশনে একজন ভদ্রমহিলা মারা গেছে, তার বাচ্চা ছেলে তার চাদর থেকে তাকে তুলবার চেষ্টা করছে। তো আজকে এদের একবারও প্রাইম মিনিস্টার এবং একবারও হোম মিনিস্টার এসে তাদের কিরকম যে পাশে দাঁড়ায়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট দাঁড়ায়নি। এরা হচ্ছে নির্লজ্জকের পার্টি, নির্লজ্জকের কিরকম হচ্ছে পার্টির লোক। আরেকটা পয়েন্ট হাইলাইট করবো, জাভেদ দা আমার সঙ্গে একমত হবে, বেঙ্গলের কিন্তু করোনা ডিজিজটা নয়, মানে বাংলা থেকে কিন্তু করোনা আসেনি, করোনা কিন্তু এসেছে বিদেশ থেকে, সেটা আমরা প্রত্যেকে জানি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা করেনি। যদি ওই সময় মার্চের ইয়েতে কেন্দ্রীয় সরকার যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আগে বন্ধ করে দিতে পারত, তাহলে কিন্তু এইভাবে এটা বৃদ্ধি পেত না। আরেকটা ব্যাপার, এইভাবে হঠাৎ উনি রাত্রেবেলা এসে একটা ওই 8টার সময় ভাষণ দিয়ে চলে যায় মন কি বাত বলে, হ্যাঁ, হঠাৎ করে লকডাউন অ্যানাউন্স করে দেয়, হঠাৎ করে ফ্লাইটটা অফ করে না। তার ফলে যদি এই মাইগ্রেন্ট লেবার্সরা যদি প্রথমে একটু বলে দিত যে মাইগ্রেন্ট লেবার্সটা প্রথমেই আমাদের এখানে চলে আসতো, সেটা যদি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আজকের দিনে বেঙ্গলও রেটটা বাড়তো না। আরেকটা ব্যাপার, প্রথমেই যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটটা বন্ধ করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই করোনাটা আসতোই না আমাদের এখানে। না, ও তো কিরকম সে ট্রাম্পকে ও করবার জন্য, কিরকম সে হাইলাইট করবার জন্য, এবং ট্রাম্প যাতে ইলেকশন জিততে পারে, তাকে যা ওই গুজরাটে আহমেদাবাদে যা রিসেপশন দিয়েছিল,
ওতে প্রায় কত হাজার কোটি টাকা খরচা হয়েছে, ওটা ছেড়ে দেবে। কুম্ভকর্ণের গল্প শুনেছো তো? কুম্ভকর্ণের যে মাটি, ওতে 6 মাস ঘুমোতো, 6 মাস চাকরি। এই নরেন্দ্র মোদী সেরকমই, কখন ঘুম থেকে ওঠে রাত 10টা পরে, তারপরে মনে পড়ে গিয়ে আজকে নোটবন্দি করতে হবে রাত 8টা পরে। কাজ ফাজ করে না, বিদেশ ঘুরে বেড়ায়, আর দেশে যখন ঘুম থেকে ওঠে তখন 8টা হোক, 10টা হোক, 12টা হোক, উঠে মনে পড়ে আজকে এটা বলতে হবে। মানে পৈতৃক সম্পত্তি, যখন ইচ্ছে সে বলে যাবে, যা ইচ্ছে সে করে যাবে, এটা চলতে পারে না। মানুষ মানবে না, কিন্তু আজকে হোক কালকে হোক, বাংলার মানুষ শুধু না, সারা ভারতবর্ষের মধ্যে একটা জিনিস এবার হয়েছে, যারা এই মাইগ্রেন্ট লেবারদের উপরে যারা অত্যাচার করেছে এই বিজেপি সরকার এবং বিজেপির লোকরা, তারা কিন্তু দাঁড়িয়ে একটাই কথা বলেছে, মোদি তুমি যেটা করেছো আমাদের শেষ করতে চেষ্টা করেছো, এবং আমরা আমাদের পয়সা দিয়ে আসতে হয়েছে, আমরা পয়সা দিয়ে আসতে চেয়েছি, তুমি তাতে আমাদের সহযোগিতা করোনি, এবার আসবে ভোটটিতে, তাহলে আর তোমার পাশে আমরা থাকবো না, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আজকে এই ফলটা পাবে, শিগগিরই পাবে। আজকে একটা জিনিস তো দেখেছো, লজ্জার ব্যাপার কি হবে বুঝলে তো, যখন মানুষ কিরকম সে ক্ষমতায়, অ্যাবসলুট ক্ষমতা মানে অ্যাবসলুট কারাপ্টেড হয়ে যায়, তো অ্যাবসলুট ক্ষমতা পেয়ে মোদি ভাবছে কি আর কোনোদিন আগে যেতে হবে না। আজকে যারা ভারতবর্ষকে স্বাধীন করলো, সবই মানুষ, ভারতবর্ষের মানুষ স্বাধীন করলো, তারা আজকে ক্ষমতা থাকতে পারলো না। কোন একটা পার্টির আমি কথা বলছি, এ ভাবছে কি আমি সারা জীবন থাকতে পারবো, আমাকে কেউ সরাতে পারবে না। এই ভারতবর্ষের মানুষ তাকে ক্ষমতায় এনেছে, ক্ষমতাহীনও করবে এই ভারতবর্ষের মানুষ, খুব শীঘ্রই সে মোদি পাবে। আমার সোশ্যাল মিডিয়াতে আমার একজন বন্ধু আর কিছু মানুষ আমি দেখেছি টুইট করেছিল, লিখেছিল যে জিডিপি এখন কেন্দ্রীয় সরকার বলছে জিডিপি তো ইন্ডিয়ার খুব খারাপ হয়ে গেছে ডিউ টু লকডাউন, কিন্তু জিডিপি তো আগেও অবস্থাটা খারাপ ছিল, মানে কেন্দ্রীয় সরকারের যা মানে চলছিল, মানে শুধুমাত্র করোনা ভাইরাসের জন্য নয়, কিন্তু জাভেদা তুমি বিজনেস করছো আমরা সবাই জানি, আর আমরা যারা বিজনেস করছে বা চলচ্চিত্র জগতের সঙ্গে আমরা অভিনয় করছি বা যারা স্পন্সর আছে সবাই কিন্তু একমত যে ইন্ডিয়াতে কিন্তু জিডিপি অবস্থা খুব খারাপ, মানে খুব টেরিবল অবস্থা ছিল। তো এমনিতে ওই লকডাউনের জন্য তো শুধুমাত্র জিডিপি ফল হয়নি, জিডিপি ফল তো আগেই আমরা অনেকটা নিচে ছিল, এমনকি যারা ইকোনমিস্ট তারাও বলেছিল নোটবন্দি যেটা করেছিল 2016-তে 8ই নভেম্বরে, ওটাতে আমাদের ইন্ডিয়ার গোটা জিডিপিটা পুরো একদম শেষ করে দিয়েছিল। ইন্ডিয়ার যারা ছোট ব্যবসাদার থেকে শুরু করে মাঝারি ব্যবসাদার থেকে বড় ব্যবসাদার সবাই কিন্তু এফেক্টেড হয়েছিল। মানে উনি আসেন রাত 8টার সময় এসে একটা কিছু বলে দিয়ে চলে যায়, আর নোটবন্দি করলো কেন, বলেছিল টাকা এনে দেবে, ওই 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে থাকবে, আমার মনে আছে বলেছিল। 15 লক্ষ টাকা তো আসেইনি, তার সঙ্গে যাদের যা ব্যবসা ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে আর প্লাস যে কালো টাকার কথাটা, সেটা কিন্তু আরবিআই বলে যে কালো টাকা কিছু পাওয়া যায়নি, তো ব্যাপারটা কেন উনি করলেন, মানে উনি এসে করে দিয়ে চলে যান না, ওনার বন্ধু কিছু আছে না, পার্সোনাল ফ্রেন্ড হয় উনি, এটা তো পৈতৃক সম্পত্তিতে ভারতবর্ষকে ভাবছেন পেয়েছি, ফ্রেন্ড আছে কিছু, উনি কি নাম হচ্ছে যখনই ঘুম থেকে ওঠেন তারা বন্ধুরা বলে কি নাম হচ্ছে এই তো কিরকম হবে, আমার কালো টাকাটা সাদা কিরকম হবে, সেই জন্য উনি বলেছিলেন 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা কি 8 লক্ষ কোটি টাকা আমাদের কালো টাকা আমার জমা পড়বে, সেই কালো টাকা থেকে আমার ইকোনমিটা আমি সুধরে নেব। কিন্তু দেখা গেল কালো টাকা তো সাদা হয়ে গেল, কিন্তু কালো টাকা একটাও পাওয়া গেল না। কেন? তার আম্বানির হয়েছে, আডবানির হয়েছে, এদের কালো টাকা যা ছিল সব হোয়াইট মানি হয়ে গেছে, আর মোদির বাকালা মোদি করে দিয়েছে সব। আজকে একটা জিনিস তুমি দেখে কিছু সব দিয়ে বড় কথা বলছি, আজকে মোদির অ্যাচিভমেন্টের মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানো তো? ওকে ফেকু মোদি বলে, সবসময় মিথ্যে কথা বলবে, ফেকু মোদি বুঝলে তো, এছাড়া কিছু নেই। এই জার্মানিতে ড্যাভোসে যে বলছে কি নাম হচ্ছে আমি 600 কোটি মানুষের প্রতিনিধি, 600 কোটি মানুষের ভোটে জিতে এসেছি। আরে সারা বিশ্বর যদি পপুলেশন জুড়ে যদি তুমি যোগ করো তাহলে 600 কোটি হয়, এইখানে 60 কোটিকে সে 600 কোটি বলে দিল। ইন্ডিয়ান যে ভোটার আছে 60 কোটি আর 70 কোটি, সে 600 কোটি হয়ে গেল।
আজকে তুমি কিরকম যে কোন জায়গায় দাঁড়িয়ে আছো? আজকে 25,000 কোটি টাকার সে তৈরি করবে কিরকম যে লুটেন পার্ক দিল্লিতে, তাকে গ্র্যান্ড সাজাবে, করবে। এই কোন সময়? যখন করোনা হচ্ছে। কোন সময়? যেই সময় ইকোনমিটা ব্যাড পজিশনে, লকডাউন হচ্ছে। আরে তুমি বন্ধ করো ওটা, বন্ধ করে এই টাকাটা 25,000 কোটি টাকা এই গরিব যারা চাষি আছে, কৃষক আছে, যারা লেবার আছে, শ্রমিক আছে, তাদের দিয়ে দাও। সেটা দেবে না। সেই জন্য আমাদের নেত্রী বলে যে তুমি আগে প্রথম 10,000 টাকা করে দাও না, যারা শ্রমিক এসেছে, যারা শ্রমিক আছে তাদের দাও, যারা কৃষক আছে তাদের দাও, কিন্তু ওটা দেবে না। আজকে শুধু চুপ করে থাকবে। আজকে একদিনও কেউ দেখেছে মোদী মন্ত্রিসভার একটা মানুষ কিরকম যে সে দাঁড়িয়ে আছে রেল স্টেশনে ওই লেবারদের পাশে, তাদের খাওয়া দিচ্ছে, কোনো কিছু করছে না। একটা সংবেদনার বার্তা দিনই এই 16 জন রেল লাইনে কেটে মরে না, সমবেদনার বার্তা দিয়েছে তো। ওই যে রাত্রেবেলা আসে মন কি বাত, এসে লোককে বোকা বানায় আর চলে যায়, ও তো ওইটাই ব্যাপার। আর আমাদের এখন মানে বুকে ব্যথা হয় যে ওই যে বিগ বস বলে না একটা আমাদের শো হতো, তুমি জানো কিনা জানি না, বাংলাতে হতো, বম্বেতে হতো। ওই অডিয়েন্স হচ্ছে ওই ঘরের মধ্যে, ঠিক আছে? ও আসবে, এসে যেমন ভাবে বিভিন্ন টাস্ক দিত, প্রথমে বললো যে আপনারা সবাই ওই থালা বাতি সব বাজান, ঠিক আছে, তাহলে করোনা চলে যাবে। তো সবাই সেটা করলো, ঠিক আছে, পজিটিভ ব্যাপার। তারপর বললো মোমবাতি জ্বালা। এই যে মোমবাতি জ্বালানোর ব্যাপারটাতে আমি একটু হাইলাইট করতে যাবো, যাদের দাও একমত হবে আমার সঙ্গে। সেই দিন আমরা কিন্তু একটা খুব বড় দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছিলাম এই মোমবাতি জ্বালানোতে। আজকে বুঝতে হবে ভারতবর্ষ কিন্তু পুরোপুরি 100% ইউএসএ নয়, এখানে কিন্তু ইলিটারেট লোক 100% নয়। ওই মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু আমি দেখেছিলাম আমার বাড়ির আশেপাশটা পুরো কালী পুজোর রাত হয়ে গেছিল। সবাই ফানুস ওড়াচ্ছে, সবাই এই লাগাচ্ছে, মনে হচ্ছে দিওয়ালি ফেস্টিভ্যাল হচ্ছে, সবাই এক হয়ে গেছে, পাঠিয়েছে। তো আজকে একটা প্রধানমন্ত্রী সে যদি হয়, তাহলে সে কি এইটুকু প্রেডিক্ট করে বলবে না কথাটা? সে বলে দিয়ে চলে যাবে ব্যাপারটা। আজকে তার জন্য কিন্তু করোনার রেট বাড়ছে, উনি কিন্তু ইনডাইরেক্টলি লোককে করোনার দিকে ঠেলে দিচ্ছে যে তুমি ভাই যাও একটা কিছু করো। একটা প্রধানমন্ত্রী বলবে মোমবাতি জ্বালিয়ে তুমি করোনা দূর করবে, হাউ ইললজিক্যাল। ডাক্তাররা আসছে, গবেষকরা আসছে, যে যেখানে সবাই লড়ছে এই মানে ব্যাধিটা নিয়ে। প্রথম কথা, ইন্টারন্যাশনাল ফ্লাইটটা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় বেঙ্গলে এরকম ভাবে অবস্থা হতো না। আমরা যে জায়গায় আছি, অনেক অবশ্য ভালো জায়গায় আছি, কিন্তু তাও মানে আমাদের এখানে বাড়তো না। উনি সেটা করেননি, ঠিক আছে। তারপর এক একটা ভুল ভাল সিদ্ধান্ত, বলে মোমবাতি জ্বালাও, তার জন্য লোকেরা রাস্তায় বেরিয়ে ফানুস ওড়াচ্ছে, ইয়ে করছে। কারণ মানুষেরও তো মানে এখানে অতটা লিটারেসি নেই, সেটা দেখুন, সেটা আমাদেরকে প্রত্যেককে মানতে হবে। আজকে ইন্ডিয়াতে 130 কোটি মানুষ, সেখানে আমরা বলবো না যেটা আমেরিকা, ইউএস বা ইটালির মতো যেখানে মানুষ লিটারেট। আজকে সব থেকে বড় ব্যাপার একটা জিনিসও বুঝতে হবে, এখানে একটা জিনিস স্টেট চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তোমরা দপ্তরের মন্ত্রী আছো, তো সেখানে একটা জিনিস আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি প্রেডিক্ট করে দেখেছি, ইউএস এর পপুলেশন কি, ইউএসএ তে একটা দেশের যা পপুলেশন, আমাদের এখানে স্টেটের তা পপুলেশন, এটা মানতে হবে। তো ওখানে সরকারকে সমস্যা ফেস করতে হচ্ছে, অবশ্যই করতে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু একজন মুখ্যমন্ত্রীর গায়ের উপরে কিন্তু একটা দেশের চাপ আছে বলতে গেলে, পপুলেশন হিসাব অনুযায়ী। কারণ ডিজিজটা কিন্তু ডিজিজটা ওখানেও যেরকম এসছে আমাদের এখানেও এসছে, আর ওখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের থেকে অনেক বেটার, তাও ওরা অনেক বেশি অর্থে এগিয়ে, কিন্তু তাও কিন্তু আমরা ভালোভাবে কমব্যাট করেছি। আমরা বলবো আমাদের এখানে স্বাস্থ্য দপ্তরও যথেষ্ট ভালোভাবে কাজ করেছে, প্লাস প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিয়েছে। এমনকি জাভেদ দাও কয়েকটা হসপিটালের সঙ্গে আছে, জাভেদ দাও খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করতে পারবে যে করোনার সময় কিন্তু বহু মানুষ, অনেক জায়গাতে আমি দেখেছি ফেক ভিডিও ছাড়া হয়েছে, বহু জায়গায় ফেক ভিডিও ছাড়া হয়েছে, কিন্তু তারপরেই কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু সেই জায়গায় উপকৃত হয়ে বলেছে যে আমরা কিন্তু সেই হাসপাতাল থেকে সেই পরিষেবাটা পেয়েছি, সত্যিকারের পেয়েছি। আর একটা কথা, সব জায়গাতে কি সবাই ভালো হয়? বিজেপির কি সবাই ভালো? বিজেপিরা এরা হচ্ছে শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় কি পাওয়া যায়। আরে কি হচ্ছে? আপনারা একটা মানে প্যান্ডেমিক সিনারিও, করোনার মতো একটা ভাইরাস যেটা মানুষকে সমস্যার মধ্যে ফেলছে, এখন আপনারা রাজনীতি করবেন, শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় কি খুঁত পাওয়া যায়, কোথায় কি খুঁত পাওয়া যায়। আরে এইটা না করে আপনারা দুটো মানুষকে চাল ডাল দিন, দুটো কাজ করুন। কি বলবে যাবেন? আমি একটা জিনিস বলবো, তুমি দেখেছো তো এশিয়ার সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে গুজরাটে, আহমেদাবাদ, বুঝলে তো, 1200 বেডের, ওরা বলে ক্লেম করে, বুঝলে তো, বিজেপি। ওইখানে আমার কাছে একটা ভিডিও এসেছে, ওইখানে শুধু ভিডিও না, এটা ফেক না, জেনুইন ভিডিও। একটা বেডের উপরে 3 জন করে আছে, ঠিক আছে।
আজকে আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল কোথায়? দিল্লি, বুঝলেন তো? দিল্লিতে যে মর্গ আছে সেখানে ডেড বডি রাখবার জায়গা নেই, একটা ওর মধ্যে বাক্সর মধ্যে 3-4জন করে ডেড বডি রাখা হচ্ছে একটা ডেড বডির উপরে। আজকে আমরা কিছু করি, আমাদের কিছু ইমপ্রুভমেন্ট নেই, আমাদের মুখ্যমন্ত্রী কোনো কাজ করে না। কিন্তু আজকে আমাদের এইখানে অন্তত ওদের আহমেদাবাদ হসপিটাল থেকে ভালো হসপিটাল আমাদের আছে, আমাদের ওদের মর্গ থেকে ভালো মর্গ আমাদের আছে। আজকে ওদের এখান দিয়ে মৃত্যু থেকে কম মৃত্যু আমাদের এইখানে হয়। আমাদের এইখানে যারা হয় চিকিৎসা, তাদের আজকে প্রাইভেট হসপিটালেও সরকার তাদের চিকিৎসার পয়সা দেয়। আজকে ভারতবর্ষের মধ্যে দিল্লি রাজধানী হতে পারে, আজকে দিল্লির ওই রাজধানীর প্রাইম মিনিস্টার ওইখানে বসে, ওর অফিস ওইখানে, ঘর বাড়ি সব, কিন্তু ওইখানে স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো নেই, এটাই বাস্তব। এটা মোদি কেন, সারা ভারতবর্ষের মানুষ জানে। একদম ঠিক বলেছো। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখতে গেলে যদি ওদের অসুবিধা হয়, চোখে ওরা দেখতে পারে না, তারা তো কিরকম শুধু ফেক নিউজ করে করে মাথাও গেছে আর চোখও গেছে। আমার সঙ্গে আসবে, এক একটা হসপিটাল ঘুরিয়ে দেখিয়ে দেবো। আমাদের এখানে রিকভারি রেটটা হচ্ছে 41% এর উপরে। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি রিকভারি রেট এইখানে, মানে মানুষ ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সবচেয়ে কম মৃত্যু রেট হচ্ছে। আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, তাহলেই হচ্ছে। আর যারাই বলে তাদের বলবো, আমাদের গভর্নর সাহেব আছেন ধনকার বাবু, ধন 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 করতো, ওনাকে বলবো একটু গুজরাট ঘুরে আসো। গুজরাটের ওই সবচেয়ে বড় হসপিটাল আহমেদাবাদ, ওইখানে ঘুরে আসো। না, আমি বলবো যে রাজ্যপালের গদিটা কিন্তু একটা নন পলিটিক্যাল গদি, মানে চেয়ার। সেখানে বসে উনি যেভাবে একটা শুধু সরকারকে, একটা শুধু দলকে যেভাবে প্রেফার করছে, আমার অবাক লাগে। উনি কেন এটা করেন আমি জানি না। আরেকটা আমি পয়েন্ট হাইলাইট করবো, জাভেদ আমার সঙ্গে এক পয়েন্ট হবে, এই যে টেস্ট কিটে কিন্তু যেটা বাংলা টেস্ট কিট যেটা বানিয়েছে, সেটা কিন্তু সব থেকে চিপেস্ট প্রাইসে বানিয়েছে। অ্যান্ড ইভেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, সেটাকে অ্যাপ্রুভ করে বলেছিল, আমার কাছে নিউজটা আছে, যে সেটা কিন্তু বাংলা কিন্তু দেখিয়ে দিয়েছে যে এত কম পয়সায় এত ভালো টেস্ট কিট কিন্তু কোথাও বানানো যায় না। কই, এই সমস্ত নিউজগুলো তো বিজেপি বলতে পারে না যে এগুলো ভালো হয়েছে। সমালোচনা করুন, কিন্তু কিছু ভালো চাষ যেগুলো হয়েছে সেগুলো বানিয়ে বানিয়ে সমালোচনা কেন করবেন? বিজেপির দলটারই এটা সমস্যা হয়েছে, তারা বানিয়ে ওদের মাথা ঠিক নেই তো। 5.5 লাখ টেস্ট হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, ঠিক আছে? তার মধ্যে 2 লাখের উপর টেস্ট আমরা করেছি। তাহলে আমরা টেস্ট করছি না, শুধু ওরাই করছে। লজ্জার ব্যাপার, মিথ্যে কথা। আরে বাবা, তথ্য বলবে তো। 5 লাখের উপরে টেস্ট হয়েছে ধরে নাও, তার মধ্যে 2 লাখের উপরে যদি আমরা টেস্ট করি, আর বাকি 27টা স্টেট গভর্নমেন্ট যেখানে আছে, 27টা রাজ্য আছে সেখানে, তাহলে 3 লাখ তো ভাগ করে তো কত, 50,000 করে হয় না? তাহলে সবচেয়ে বেশি কে করেছে? পশ্চিমবঙ্গ করেছে। আমরা ঢোল ডাঙ্কা দিয়ে, ডাসা দিয়ে আমরা এটা প্রচার করি না, সেই জন্য আমাদের অসুবিধা আছে। কিন্তু একটা জিনিস ঠিক, মানুষ বুঝে, বাংলার মানুষ একটা জিনিস ঠিক, তারা বুঝে রাজনীতি যারা করছে মানুষের জীবনকে নিয়ে, তাদের জন্য আমি বলি পাগলখানা ছাড়া কিছু নেই। তাদের মানুষ তাড়িয়ে দেবে, পাগলখানা আছে। আমি আরেকটা পয়েন্টে যাবো জাভেদের সাথে, সেটা হচ্ছে পঙ্গপাল। এখন শোনা যাচ্ছে যে পঙ্গপাল মানে বাংলাতেও আসছে বা চারিদিকে ঢুকছে, এরকম একটা খবর আসছে। এমনকি আজকে একটা নিউজে দেখলাম বোধহয় বাংলাতে আস্তে আস্তে ঢুকছে পঙ্গপাল। তো ওই জায়গাটা তুমি কিরকম ভাবে দেখছো? কারণ ক্ষেতের মধ্যে যদি পঙ্গপাল ঢুকে যায়, সেটা নাকি খুব ডিজাস্টার একটা জায়গায় যায়। তো তুমি ওটা কিরকম ভাবে বলবে? দেখো, জিনিসটা হচ্ছে, তোমরা একটা জিনিস দেখেছো, যখন লকডাউনের মধ্যে, করোনার মধ্যে আমফান আসলো, তখন কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে কোনো টিভি দেখায়নি, গদি মিডিয়া দেখায়নি। গদি মিডিয়ার যেটা আছে না, ওটা দেখায়নি, শুধু NDTV 24 দেখিয়েছে, বাকি কেউ দেখায়নি। আজকে আমরা দুটো একসঙ্গে মোকাবিলা করে মৃত্যুর রেট সবচেয়ে কম এবং ডিভাস্টেশন যেটা হয়েছে 1 লাখ কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাত দিন পরিশ্রম করে নিজে কিরকম মনিটর করে জিনিসটাকে পুরো পরিচালনা করে আজকে একটা জায়গা তো আছে, একটাও কেউ ত্রাণ দিয়ে কেউ আজকে কিরকম কোনো রকম আন্দোলন নেই, কোনো রকম বিক্ষোভ নেই। কেন? মানুষের কাছে যদি কেউ পৌঁছতে পারে, সেটা প্রশাসন পৌঁছেছে আর আমাদের পার্টি পৌঁছেছে, অন্য কেউ পৌঁছায়নি। লকেট চ্যাটার্জি গেছে কোথায়? তেলনি পাড়াতে, ওইখানে কিরকম
কমনাল সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর জন্য গেছিল, সে করেছে, কিছু লোকের বাড়ি পুড়িয়েছে। কিন্তু আজকে লকেট চ্যাটার্জি যদি এমপি হয়ে সংসদে এখানে যায়, মানুষের কাছে কেউ মানুষ ওকে মুখ দেবে না, পাশে দাঁড়াবে না, তার সঙ্গে কথা বলবে না। আজকে আমরা কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি, আমফান হোক আর যে তুমি বলছো লোকস আসছে, আমরা যদি আমফানকে মোকাবিলা করতে পারি, এর জন্য আমরা প্রস্তুতি নেব। এটা হওয়া উচিত ছিল, কেন্দ্রীয় সরকার হাওয়াই জাহাজ থেকে স্প্রে করে এটা লোকসটাকে মারতে পারতো, কিন্তু ওরা করবে না। বাংলার জন্য 1000 কোটি টাকার যেটা কিরম হচ্ছে গ্রান্ট দিয়ে গেছিল, একটা কিরম হচ্ছে দিয়ে গেছিল মোদি এসে, কিন্তু তারপরে 1 পয়সা আমরা এখন পাইনি। কিন্তু কি মানুষের কাজ হচ্ছে না? আমরা পয়সা পাইও জাভেদ দা, আমরা তো অনেক পয়সা কেন্দ্র থেকে পাইও, সেগুলো তো ফেরত দিচ্ছে না। না, ওটা ছেড়ে দাও। আমার বক্তব্য হচ্ছে, তাহলে পয়সা না দিতে গেলে তুমি বঞ্চিত করছো মানুষের পাশে। আমরা দাঁড়াইনি, মানুষের কাজ হচ্ছে না, হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে মমতা ব্যানার্জি, একটা জিনিস পরিষ্কার, সে মানুষের যতই অসুবিধা হোক, সে তার মানুষের পাশে থেকে সে অসুবিধা দূর করবে। আজকে আমরা 6000-7000 কোটি টাকার উপরে খরচা করে দিয়েছি, আরো যা লাগবে মুখ্যমন্ত্রী নিজের আমাদের স্টেটের তহবিল থেকে খরচা করছে। আজকে আমরা কারো মুখ দেখে দাঁড়াচ্ছি না। বুলবুল হয়েছে এত বড় ঝড়, কত টাকা দিয়েছে আমাদের? বুলবুল হয়েছে তার 7000 কোটি টাকা এনডিআরএম এর নর্মের মোতাবেক আমরা চেয়েছি, আর অফিসিয়ালি যেটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 23,000-এর উপর কোটি টাকা, সেইখানে আমাদের 800-900 কোটি টাকা দিয়েছে, যেখানে 7000 কোটি টাকা ওদের টিম এসে ওয়েটিং করে গেছে, 900 কোটি টাকা দিয়েছে। তো আমরা কেন্দ্র সরকারের একটাই কথা বলবো, আজকে তুমি টাকা না দিয়ে তুমি ভাবছো কি মানুষকে আমাদের বিরুদ্ধে করবে, ওটা হবে না। মানুষের অসুবিধা কোনোদিন আমাদের, যখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিয়ে থাকবেন, কেউ মানুষের অসুবিধা করতে পারবে না, সে কেন্দ্রীয় সরকার হোক। তোমার পয়েন্টে একটা ভালো পয়েন্ট হাইলাইট করব। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যাদের কর্মচারী আছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, সেখানে কিন্তু একটা কাট অফে গেছে। বাট আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু নো কাট অফ, মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে কিন্তু 1 তারিখে যাতে তাদের টাকাটা যায়, সেটাও কিন্তু উনি দেখেছেন। তো এটাকেই বলা হয় যে ম্যানেজমেন্ট, আর এটাকেই বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, যিনি সবার জন্য ভাবেন। 100 বার আমি তো বলবো, আমাদের মুখ্যমন্ত্রী যা মানবিক দিক আছে, অন্য কোন মুখ্যমন্ত্রী আমি জানি না এখন পর্যন্ত এরকম পাইনি। এত মানবিক দিক, মানুষের জন্য কাজ করতে পারেন, মানুষকে নিয়ে কাজ করতে পারেন এবং মানুষের পাশে দাঁড়ান। আজকে তুমি একটা জিনিস দেখতে পারো, এরা 2 মাসের রাশন দিয়েছে, আর আমরা 6 মাসের রাশন দিয়েছি। আমাদের এদের মধ্যে তফাৎ তো, এরা কিরকম যে আমাদের আশেপাশে ঘেঁষতে পারবে না, ওই জায়গায় দাঁড়াতে পারবে না। কেন? আজকে মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমাদেরই চিন্তা করতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী চিন্তা করছেন, এবং সেই জন্য আজকে আমরা গর্বের সঙ্গে বলি, ঘরে ঘরে কিন্তু মমতা দিয়ে আছেন, আর কেউ অন্য নেই। যতই যা বলুন, দামি কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং তার একজন সৎ, নিষ্ঠাবান এবং রাত দিন কাজ করা একজন সৈনিক হচ্ছে তুমি, যিনি 24 ঘন্টা মানুষকে সার্ভ করে যাচ্ছ। সেটা আমি অন্তত জানি যে তুমি কিভাবে মানুষকে সার্ভ করো। তো আমি আরেকটা পয়েন্টে যাব, যে মানুষের মধ্যে এই যে প্রিকশন আর সচেতনতাটা কিন্তু কিরকম দেখতে পাচ্ছ এই সময় দাঁড়িয়ে, যে মানুষ কি সচেতন হয়েছে? এই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, মানে সবার থেকে ওই যে দূরত্বটা রাখা, স্যানিটাইজ করা, এই জিনিসগুলো কি মানুষের মধ্যে এসেছে? 100 বার এসেছে। আজকে একটা জিনিসও দেখেছো, বলা হতো সংখ্যালঘুর লোকরা কি নামছে কথা শুনবে না। তুমি দেখেছো অন্য অন্য জায়গায় ইউপিতে পুলিশ ডান্ডা মেরে মেরে মসজিদ থেকে বার করছে। আজকে একটা বার্তা মমতা ব্যানার্জি, যে আপনারা ঘরে নামাজ পড়বেন, আপনারা ঘরে পুজো করবেন, আপনারা মন্দিরে যাবেন না, মসজিদে যাবেন না, গির্জাঘরে যাবেন না। কেউ একটা কথা বলেছে, কেউ বলি, সব মিলে আমরা পালন করেছি। এত বড় রেড রোডের উপরে ঈদের নামাজ হয়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী যান, অভিষেক ব্যানার্জি যান, সেই জায়গাও এবার নামাজ হয়নি, এবং মানুষ সচেতন হয়েছে। এই জন্যে সেইখানে মমতা ব্যানার্জির বিবৃতিটা যেটা হচ্ছে,
হাতটা ধুবেন ঠিক করে, মাস্কটা পরবেন, মাস্ক না থাকতে গেলে রুমাল বাঁধবেন, গরিব মানুষ আছে না হতে গেলে শাড়ি পাল্লুটা বাঁধবেন, না হতে গেলে আপনি উপরটা বাঁধবেন। এই কিন্তু প্রথম দিকে রাস্তায় নেমেও চক কেটে কেটে কিন্তু গন্ডি করে করে ফিজিক্যাল ডিস্টেন্সিংটাও বুঝিয়েছে। এটাও কথা যে সারা ভারতবর্ষকে, ও শুধু বাংলাকে না, বাংলা মানুষকে না, সারা ভারতবর্ষের মানুষকে। এটা তুমি দেখেছো? এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা বাংলা থেকে আরম্ভ করলাম, সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। এই গোল 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 রিং করে করে যেটা মমতা ব্যানার্জি করেছে, এটা অন্য কেউ করিনি। আজকে আমাদের অনেক কিছু আমাদের কাছ থেকে শিখতে হবে, এখন বিজেপির লোকদেরও শিখতে হবে, অন্যান্য রাজ্যের লোকদেরও শিখতে হবে। আজকে এইখানে অন্তত আমরা দেখেছি দিল্লিতে মুখ্যমন্ত্রী বলছে আর আমি পারছি না, করোনা সামাল দিতে পারছি না, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে করোনা আমি আরো বেশি রেডি করে রেখেছি, কোয়ারেন্টাইন সেন্টার রেডি করে রেখেছি, ডক্টর রেডি করে রেখেছি, হসপিটাল রেডি করে রেখেছি। এইটার তফাৎ। আমাদের মুখ্যমন্ত্রী প্রাইভেট হসপিটাল গুলোকেও বলেছেন কি তোমাকে রাখতে বেশি, যারা পয়সা টাকা আছে পয়সা দিয়ে করাবে, যারা পয়সা নেই যদি সরকার পাঠায় তাদের ফ্রিতে না, সরকার পয়সা দিয়ে তাদের ট্রিটমেন্ট করাচ্ছে। কত বড় আজকে কিরকম সে মনটা কত বড়। গরিব মানুষ সে রুগীতে চিকিৎসা পাবে না, পাচ্ছে, সে দিশুনে পাচ্ছে না, সে অপরাধে পাচ্ছে না। আজকে এই জায়গাটা ভেদভাব ছাড়িয়ে এবং গরিব বড় লোকের যে টাসেল ছেড়ে আজকে একটা জায়গা পৌঁছে দিতে পারে, তার নাম হচ্ছে মাননীয় আমাদের নেত্রী মমতাদি, সে পারে, আর অন্য কেউ পারে। একটা কথার উপরে একসঙ্গে যখন কিরকম যে ভাসান হয় আর সেই দিনে কিরকম যে ঈদ হয়, তখন মমতাদি বলেন যে ভাসানটা একদিন পিছিয়ে যাক, আর না ঈদটা একদিন কিরকম যে পরে আপনারা করবেন। সেটা সারা ভারতবর্ষের মানুষ না মানুষ, বাংলার মানুষ মানছে এবং মানছে। আমি আরেকটা পয়েন্ট, আমার সমস্ত সিটিজেন অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং দিস প্রোগ্রাম, আই উইল রিকোয়েস্ট এভরিবডি do wear N95 mask or any kind of mask which is available or affordable for you. Do maintain physical distancing, not social distancing. আমি আবার বলবো physical distancing মেনটেন করবেন, social distancing নয়, কারণ এই সময় দাঁড়িয়ে কিন্তু সোশ্যালি আমরা কেউ ডিস্টেন্স নই। আমি আজকে জাভেদদার সাথে ফিজিক্যালি ডিস্টেন্সড কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি সোশ্যালি ইন্টারকানেক্টেড হয়ে। তো আমি বলবো সবাইকে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা, আর ডু স্যানিটাইজ ইউর প্লেস as much as possible. Do listen to what state government and higher authorities are saying. Do keep yourself updated. That is the only way we can defeat this coronavirus. একটু আপডেটেড হতে হবে, একটু সচেতন হতে হবে। আরেকটা ব্যাপার, সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না, সেটা খুব ইম্পর্টেন্ট। যে করোনা ভাইরাস হয়ে যাওয়া মানেই আমার মানে সবকিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু নয়। এটার কিন্তু ডেথ রেট খুবই কম। আর ইমিউনিটি লেভেলটা একটু ডেভেলপ করুন নিজেদের মধ্যে, প্রপারভাবে প্রিকশন নিন। আর এখন তো সমস্ত আমাদের স্টেটের কথা বলবো যে আমাদের হাসপাতালরাও প্রত্যেকে প্রস্তুত, আর প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীও খুব ভালোভাবে কাজ করছে। আর করোনা এখন কিন্তু একটা ওই সিম্পল ডিজিজের মতনই হয়ে গেছে। প্রথম দিকে একটা হতো, ভয় লাগতো, কিন্তু এখন যখন জানতে পেরে গেছি ব্যাপারটা নিয়ে, ব্যাপারটা কিন্তু অতটা নয়। এখন সবাইকে আবার কাজের মধ্যে ফিরতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, কারণ আমাদের যেটা মেইন ক্ষতিগ্রস্ত হয়েছে ইকোনমিটা, সেটাকে আবার রিভাইভ করতে হবে, ওই জায়গায় ফেরত আনতে হবে। আমি আরেকটা পয়েন্ট জাভেদদার সঙ্গে জিজ্ঞাসা করব যে দুর্গা পুজোতে আমি জানি তুমি প্রচুর দুর্গা পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, অনেকগুলো পুজো কর্তৃপক্ষের সঙ্গে আছো, তো এই বছর দুর্গাপুজোটা কিরকম ভাবে দেখছো? কারণ দুর্গাপুজো ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড দিস পুজো। বহু মানুষ কিন্তু গ্রাম থেকে আসে, যারা শুধুমাত্র এই পুজোর সময় দুটো টাকা উপার্জন করার জন্য। পুজো যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা তারা পাবে না, সেটাও একটা জায়গায় আনএমপ্লয়মেন্ট হবে। তো এই বছর কি পুজোটা একটু ছোট করে করার কথা ভাবছো? কিন্তু হবে, আর তার সাথে ওই সমস্ত মানুষদেরকে কিছু ভাবে হেল্প করার কথা ভাবছো, কি মনে করছো? যাবেন? দেখো, জিনিসটা হচ্ছে পুজো হবে, মানুষ যেরকম না খেয়ে বাঁচতে পারে না সেরকম পুজো হবে, এবং তার সঙ্গে আর একটা জিনিস মনে রাখতে হবে, নেত্রীর যে নির্দেশ আছে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমি তোমাকে বলি, আমাকে নেত্রী বলিনি যে আমার কেন্দ্রতে যতগুলো মার্কেট আছে সেটা করিয়া হবে এখানে ওখানে, আমি সব জায়গায় এখন টার্নেলটা স্যানিটাইজেশন টার্নেল বসাচ্ছি, বুঝলে তো। 2-1 দিনের মধ্যে
আর পিকনিক গার্ডেনে বসিয়ে দিয়েছি, আমার তপসিয়া বসিয়ে দিয়েছি, এখন ডাকুরিয়াতে আমি বসাবো, বুঝলে 3-4টে মার্কেট আছে, ওইসব জায়গায় বসাবো। কারণটা কি? করোনা কালকে চলে যাবে এরকম না, করোনা থাকবে, কাজও করতে হবে। এবং করোনা থাকবে যেরকম আজকে আমরা প্রার্থনা করতে পারছি, মন্দিরে পুজো দিতে পারছি, মসজিদে নামাজও পড়তে পারছি, চার্চে আমরা যে প্রার্থনা করতে পারছি, সেরকম করোনা থাকবে, আবার পুজো হবে, ছোট হোক বড় হোক সেটাও হবে। এবং মানুষ, বাংলার মানুষ আবার একটা জিনিস দেখিয়ে দেবে, করোনাকে হারিয়ে দেখিয়ে দেবে কি আমরাই পারবো করোনাকে হারাতে। কেন? পুজো যদি আমরা বড় ছোট করে করি, মেজারি করে করি, আর যদি আমরা সেফ ডিস্টেন্সিং মেনটেন করে করি তাহলে আজকে একটা জিনিসও ঠিক, যতই যে বলুক পুজো হবে না, বাংলায় যদি পুজো না হয় তাহলে কোথায় পুজো হবে? বাংলা হচ্ছে কোথায় পুজো হবে? এইখানেই পুজো হবে, আর এইখানেই আমরা রাস্তা বার করব। করোনার সঙ্গে নির্দেশ আমাদের নেতৃত্ব দেবে, রাস্তা দেখাবে, আমরা সেই পথে হেঁটে করোনাকেও আমরা যুদ্ধতে জয় করব, করোনার উপরে জয় করবো। একদম খুব দামি কথা বলেছে। আর একটু সবাইকে বলবো যে সবাই একটু সতর্ক থাকবেন, আতঙ্কিত হবেন না, আর আতঙ্ক বেশি ছড়াবেন না, কারণ আতঙ্ক বেশি ছড়ালে খুব সমস্যা। প্রিকশন নিন, নিজের ইমিউনিটিটা ডেভেলপ করুন। যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও আমি বলবো যে তারা আপনারা বাড়িতে বেশিরভাগ থাকবেন, কারণ এই সময়টা ভালো নয়। যারা অনেক ছোট কম বয়সী বাচ্চা তাদেরকেও বলবো বাড়িতে বেশিটা সময় দিক, কারণ করোনা থেকে যতক্ষণ অবধি আমরা পুরোপুরি মুক্ত হচ্ছি কিছু আমাদেরকে প্রিকশন নিতে হবে, তো এটাও তার মধ্যে পড়ছে। আর ভ্যাকসিন এসে গেলে তো আমার মনে হয় সবাই আবার নর্মাল লাইফে একদম মানে ঠিকঠাক মতো এগোতে পারবো, কারণ ভ্যাকসিন যতক্ষণ অবধি না আসছে আমাদেরকে এই প্রিকশনগুলোকে নিয়ে এগোতে হবে। আর সব থেকে বড় আমি কনসার্ন হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কি হবে, কারণ চলচ্চিত্র জগৎ তার সঙ্গে বিনোদন জগৎ পুরো আটকে গেছে মানে। আর সেখানে তো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা, যদিও আজকে আমি খবর পেয়েছি যে কিছু কিছু ক্লজ এসছে যে করতেই হবে, উই হ্যাভ টু স্টার্ট। মানে জাভেদ, আমি তোমায় বলছি বহু টেকনিশিয়ান তাদেরকে আমাদের সরকার যথেষ্ট ভালোভাবে হেল্প করছে, সবই দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা তো কাজ করবে না। মানে তারা যদি না কাজ করে তাহলে কিভাবে তারা উপার্জন করতে পারবে? আর এটা তো একটা মাসের কাজ, শুধুমাত্র তো আর্টিস্ট নয়, একটা যে লাইট বয়ে যায় মানে বই নিয়ে আসে তারও একটা কাজ। তো আমাদের ইন্ডাস্ট্রি সব থেকে আমি বলবো বেশি এফেক্টেড হয়েছে এখানে, কারণ কোনো রকম, এটা আমার ব্যক্তিগত মত, কারণ কোনো রকম কোনো এটার কোনো জায়গা নেই যে মানে কিভাবে এটা সার্ভাইভ করবে। যদিও আমি দেখেছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে স্টেপ নিয়েছেন, উনি বলেছেন যে কাজটা তাড়াতাড়ি শুরু করা হোক, অ্যান্ড অবভিয়াসলি কম লোক নেই। ওই একটা কথা আছে না যে অন্তত কিছুটা হলেও স্টার্ট হোক। আগে আমরা 100তে ছিলাম, অন্তত এখন 10 কিলোমিটার বেগে আমরা এগোতে থাকি। অন্তত কিছু লোক অন্তত কর্মসংস্থান পাক, কিছু লোকের অন্তত পেটে ভাত যাক, যেটা খুব ইম্পর্টেন্ট টাইমের মধ্যে আছি। এবার আমি জাভেদদার সাথে লাস্ট ফেজে এসে গেছি আমার অনুষ্ঠানে, সেটা হচ্ছে রিল্যাক্সিং ফেজ। এখন আর কোনো ওরকম ডিসকাশন নয়, এবার রিল্যাক্স ডিসকাশন। সেখানে তোমাকে জিজ্ঞাসা করবো যে এই লকডাউনে, যদিও তুমি লকডাউন মেনটেন করোনি মানে তোমাকে, তুমি লকডাউনে থাকতে পারো, লকডাউন তুমি মেনটেন করেছো, তুমি লকডাউনে কিভাবে থাকবে? তোমাকে সবসময় 24 ঘন্টা মানুষকে সার্ভ করতে হয়েছে। তবুও যদি তোমাকে জিজ্ঞাসা করি যে দুটো জিনিস এরকম বলো যেটা তোমাকে লকডাউন শিখিয়ে দিয়ে গেল, যে করোনা শিখিয়ে দিয়ে গেল, করোনার ভাইরাস শিখিয়ে দিয়ে গেল, যে কি বলে ভালো হয়, বা তুমি কি শিক্ষা পেয়েছো এই লকডাউনে? যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি খুব ভালো একটা, আমাকে সবাই বলছে এই প্রোগ্রামটা করছি, অ্যাজ অ্যান অ্যাক্টর দেখেছি, এখন অ্যাজ আ হোস্ট দেখছি, সেটা একটা ভালো ব্যাপার। এটা একটা জিনিস ঠিক, বউর কমপ্লেন নেই, আর বউ আর বলছে না তোমাকে আর পাই না, বউ বলছে বা তুমি এত বেশি থাকছো কেন। এটা একটা উপলব্ধি হয়েছে। দ্বিতীয় উপলব্ধি যেটা হয়েছে খুব সুন্দর, কি আমরা তো পাবলিকের সঙ্গে মিশি, পাবলিকের মানুষ, তো আমরা কোনো জিনিস আগে চিন্তা করতাম না, হাত মেলাচ্ছি, আবার ওই হাত থেকে সিঙ্গাড়া খাচ্ছি, আবার চা খাচ্ছি। এবার কিন্তু করোনা একটা জিনিস শিখিয়ে গেছে, পার্সোনাল ফিজিক্যাল হাইজিন, নিজের স্যানিটেশনটা মেনটেন করতে হবে। এবং এতে কি হলো, কলকাতা অনেক কিরকম যে পাড়া গ্রামে অনেক জায়গায় যেরকম বস্তি আছে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। করোনা কিন্তু একটা নতুন অবদান দিয়ে গেল, এবার পরিষ্কার রাখতে হবে, নিজেকে বাঁচানোর জন্য। মানুষ নিজের দায়িত্বে পরিষ্কার রাখছে এলাকায়, আর জায়গা জায়গায় ঝালা ফেলছে না, জায়গা জায়গা কিরকম হচ্ছে নোংরা করছে না, কিরকম যে আড্ডা দিচ্ছে না। আর
জিনিসটা হচ্ছে আগে মহিলারা হচ্ছে বলতো সংখ্যালঘুর মহিলারা কিন্তু তারা বুরখা পরতো, মাস্ক পরতো। এখন বেটা ছেলেদেরও বুরখা পরিয়ে দিচ্ছে, মাস্ক পরিয়ে সব। এটাই একটা নতুন উপলব্ধি হয়েছে। তোমাদের আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখো, তোমরা তো মাস্ক পরে তো আর করতে পারবে না অভিনয়। সবচেয়ে ডিফিকাল্ট জায়গা কোন জায়গা আছে? তোমরা মাস্ক পরে তোমাদের এই যে এই জায়গায় তোমরা খুব বেশি সচেতন হতে হবে কিরকম এটা একটা রাস্তা বার করতে হবে। তোমরা সেটা টেকনিক বার করে নেবে, ভগবান আছে আর একজনের টেকনিক আছে, বার হয়ে যাবে। কিন্তু আজকে একটা জিনিস তো ঠিক, যদি সন্দীপ ভট্টাচার্য মাস্ক পরে অনেক লোক স্ক্রিনে চিনতে পারবে না সন্দীপ, আর কিরকম যে সেই এফেক্ট আসবে। আর একটা হিরোইন যদি মাস্ক পরে বলে, তাহলে হিরোইন থাকবে না। আজকে করোনা একটা জিনিস বলে যে এবার নতুন একটা আবিষ্কার কিছু করতে হবে যাতে করোনা থাকুক, আর তারপরে আমরা সিরিয়ালও তৈরি করতে পারি, আমরা কিরকম সে ফিল্মও তৈরি করতে পারি, ড্রামাও করতে পারি, সব জিনিসের জন্য আবার আমরা যাতে সুস্থভাবে সব কাজ করতে পারি। আর একটা জিনিস ঠিক, একটা জিনিস ভগবান শিখিয়ে দিয়েছে, করোনা শিখিয়ে দিয়েছে, এবার তুমি নিজের শরীর, নিজের জীবনটা ছেলে খেলা করতে পারবে না। আমাদের দিদি বলে না, প্রত্যেক 10 মিনিট হাত দো, সাবুন লাগবে, তোমার কাছে স্যানিটাইজার নেই, হাত দো, মাস্ক নেই, তুমি শাড়ির কাপড় দিয়ে মুখ বেঁধে নাও, রুমাল থেকে বেঁধে নাও, ন্যাপকিন করে নাও। আজকে ইনভেনশন, বুঝলে তো, যখন কোনো গ্রেট নিড হয়, কোনো প্রয়োজনীয়তা হয়, তখন ইনভেনশন নিজে হয়ে যায়। আমরা আশাবাদী আবার সন্দীপকে দেখবো। জাভেদদা খুব ভালো একটা পয়েন্ট বলে, জাভেদদা একটা খুব ভালো পয়েন্ট বলেছে যে যখন একটা দরজা বন্ধ হয় ঠিক আরেকটা দরজা কিন্তু খুলে যায়। ওই একটা বলে না, অন্ধকারের মধ্যেও ঠিক আলো আসে। আর অপরচুনিটি অনেক রকম আসবে। আমি খবর পেয়েছি যে চায়না থেকে কিন্তু বহু কোম্পানি ইন্ডিয়াতে আসছে, এবং আমি এক্সপেক্ট করছি আমাদের স্টেটেও আসবে। সেখানে যেমন মানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে, এরকম ভাবে যদি এই সময়টা আমরা কাটিয়ে নিতে পারি, কনজার্ভ করে যদি এগিয়ে যেতে পারি, একটু যদি কষ্ট করে এগিয়ে যেতে পারি, ওই সময় কিন্তু খুব ভালো একটা আমরা দিন দেখবো, যখন চায়না থেকে বহু কোম্পানি যেখানে অলরেডি চেষ্টা করছে আসার, ইনফ্যাক্ট আসারও প্ল্যান করেছে, তো সেখানে আনএমপ্লয়মেন্টটা ঘুচে যাবে, যখন আরো এমপ্লয়মেন্ট বাড়বে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা কিন্তু প্রকৃতিকে এতদিন প্রায়োরিটি দিইনি, এখন কিন্তু আমরা প্রকৃতিকে প্রায়োরিটি দিচ্ছি। গাছ পোতা নিয়ে আমরা ভাবছি, মানে কারণ মানে করোনার জন্য আমরা কিন্তু একটা খুব সুন্দর প্রকৃতি পেয়েছি, করোনার লকডাউনের জন্য। বিকজ লকডাউনের পরে জাভেদদা আমার সঙ্গে একমত হবে যে কলকাতাতে যে পলিউশনের যে SPM লেভেল, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারটা পুরো কমে গেছে। তো সেটা একটা ভালো দিক, আমরা ভালো অক্সিজেন পাচ্ছি। আমার সাউথ কলকাতায়, আমার তো জাভেদদার এখানে ওয়ার্ড নাম্বার 92, তো এখানে আমি কোকিলের ডাক পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। তো বিরল ব্যাপার। কিন্তু ভক্তের যে অন্ধভক্ত আছে না, তাদের কিন্তু কোনো মাথা পাতা খুলিনি অক্সিজেন পেয়ে। কেন? তারা এখন বলছে এই একটা সুযোগ পেয়েছি, আমরা ইন্ডাস্ট্রি আসতে পারে চায়না থেকে। এখন ওরা বলছে চাইনিজ গুডকে করে দাও, বাইকআউট করে দাও। চাইনিজ গুডকে বাইকআউট করতে গেলে ইন্ডাস্ট্রি আসবে ধরি, ওইটা আরো পালিয়ে যাবে। এদের কোনো বুদ্ধি নেই, এদের হচ্ছে মাথা কিছু নেই। এরা এখন শুধু একটাই কিরকম হচ্ছে, কাউকে হেড করতে গেলে শুধু হেডই করবে, কাউকে মারতে গেলে মব লিঞ্চিং করবে, কাউকে ও করতে গেলে অন্য চোখে দেখবে না। এই এত বড় আমফান আসতো, সাইক্লোন আসতো বাংলার উপরের দিকে, কোনো গদি মিডিয়া দেখালো না, সারা ভারতবর্ষের মধ্যে কোনো আলোচনা হলো না। তারা বেঙ্গলের ব্যাপার কেন কোনো কিছু হাইলাইট করলো না? আমি দেখেছি, বিবিসি দেখিয়েছে, তুমি বুঝলে তো, বিবিসি দেখিয়েছে, CNN দেখিয়েছে, কিন্তু আমাদের লোকাল মিডিয়া দেখায়নি। কিরকম যে এই দিল্লির মিডিয়া একটা দেখায়, এটা লজ্জার ব্যাপার। বিবিসি দেখাচ্ছে যেখানে CNN দেখাচ্ছে, আল জাজিরা যেখানে দেখাচ্ছে, যেখানে কিরকম যে অন্য কিরকম যে আমেরিকান নিউজ দেখাচ্ছে, সেইখানে আমফানের আমাদের দিল্লি গদিয়ে মিডিয়া, মোদির মিডিয়া গুলো দেখাচ্ছে। লজ্জার ব্যাপার। এত নোংরা এরা। আমার মনে হয় দুঃখ ঠিক হবে না, এরা নোংরা।
এরা মানুষ না, এরা মানুষ হতে গেলে এরকম করে। মানুষের কষ্টতে যারা আনন্দ করে, যারা পুলিশ থেকে লাঠিপেটা করে, তারা মানুষ হতে পারে, তারা মানুষ হতে পারে। আমি এখন ভাবছি কবে জাভেদদার সাথে দেখা হবে, কারণ জাভেদদার সাথে অনেকদিন দেখা হয়নি। তো মোটামুটি খুব শিগগিরই দেখা করব, এগুলো সমস্ত কাটিয়ে নিয়ে। আর শুটিং এ ফিরতে চাই, কারণ শুটিংও শুরু হয়ে যাবে আস্তে আস্তে, কম ইউনিট নিয়ে শুটিং গুলো স্টার্ট হচ্ছে। বিকজ আমরা অনেক দিন কাজ করারও সুযোগ পাইনি। আমাদের আগে ছিল হচ্ছে যে কাজ করতে করতে আমরা খুব ভাবতাম যে রেস্ট পাচ্ছি না, শুধু কাজ করে যাচ্ছি। দরকার ডেফিনেটলি আমাদের মধ্যে এসেছে। সবাই প্রকৃতিকে ভালোবাসুন যতটা পারুন। গাছ শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় গাছ পোতা, অবশ্যই গাছ লাগাচ্ছে। আমি জানি সেটা একটা গাছের প্রকল্প অ্যানাউন্স করেছে কিছু গাছ পোতার ব্যাপারে। ইভেন আমাদের আমফানেও যথেষ্ট পরিমাণে, তো সেখানেও গাছ পোতা হচ্ছে। কিন্তু আমি বলবো টু অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, প্লান্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আমরা যদি গাছ পুঁতি, গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেনটা পাবো। তো আমাদের ওই মানসিকতাটাকে নিজেদের মধ্যেও চেঞ্জ করতে হবে যে গাছ কাটবো আর শুধু অক্সিজেন ভালো পাবো, সেটা হলে হবে না। গাছটাকেও পুঁততে হবে, গাছটাকেও ভালোবাসতে হবে, প্রকৃতিকেও ভালোবাসতে হবে। তো এগুলো বলেই আমার অনুষ্ঠান আমি প্রায় শেষ করছি। আমি আবার জাভেদদাকে অসংখ্য ধন্যবাদ দেব, আমাদের অনারেবল মিনিস্টার জাভেদ আহমেদ খানকে, ফর জয়েনিং ইন মাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ পন্ডিয়া জাস্ট নিউজ। আমি জানি না যে আজকে আমার হোস্টিং তোমার কেমন লাগলো, সেটা আমি জানি না, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। চেষ্টা করলাম যে ভালো করে হোস্ট করার প্রোগ্রামটা। আর তার সাথে আমরা বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল সে 1 2 3, আমি 1 2 3 বলি, আর আমরা একসাথে, তুমি আর আমি একসাথে মিলে বলবো যে উই শ্যাল ওভারকাম। We shall overcome this pandemic scenario, we shall overcome this economic crisis, we shall overcome this agony, extreme pain যেটা আমাদের মধ্যে আসে। আর আমরা যেন সমস্ত নেগেটিভিটি থেকে দূরে সরে যেতে পারি, সমস্ত নেগেটিভিটি যেন আমাদের থেকে দূরে সরে যায়। আর আমরা একটা নতুন পৃথিবীতে সবাইকে ভালো রেখে ভালোবেসে যেন থাকতে পারি। আর এটা বলেই আমি আর একটা জিনিস বলি, তুমি ভালো হোস্ট বলেছো, ভালো। এবার তোমার এই কিরকম যে যতদিন বন্ধ থাকতে গেলে তোমার কোনো অসুবিধা নেই, এই জাস্ট গো থেকে ইউ উইল গো আপ। পাশে দেখো, সাথে দেখো। তোমাকে এই বছর আমি খুব মিস করি, তোমার ঈদের ইফতার যেতে পারলাম না, তোমার সঙ্গে প্রোগ্রামে যেতে পারলাম না, ওগুলো খুব মিস করলাম। কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের একটা প্যান্ডেমিক সিনারিও, আমাদেরকে তো মেনেই চলতে হবে। আর জাভেদদা আমার এমনই একজন কাছের মানুষ, মানে আমি কিছু বলার নেই। মানে আফটার মাই মাদার অ্যান্ড ফাদার আমি একজনকেই দেখি যিনি আমাকে খুব ভালোবাসেন। মানে আমি এই লোকটাকে খুব কাছের, মানে আমি পলিটিক্যাল হয়ে বলছি না, মানে বলতে গেলেও আমার কেমন জানি আই বিকাম ইমোশনাল। হয়তো আমি ইমোশনাল বলেই, কিন্তু লোকটা খুব ভালো লোক। মানে যারা ক্লোজলি চেনে লোকটাকে, তাদের জন্যই বলবো যে মানুষটা সত্যি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, সেটাই একটা ভালো জায়গা। আর সবার পাশে থাকে। লাভ ইউ স্যার, আই লাভ ইউ স্যার, মানে সেটা মন থেকে ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি ভালো ছেলে। প্রার্থনা করি, না তুমি তোমাকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, তুমি যেন 1000 বছর এভাবে আমাদের সঙ্গে থাকো। তুমি ছাড়া এই প্রার্থনাটা করো না, তা তো কি হবে বুঝলে তো। বলে সিপিএম এর যেটা স্লোগান আছে, সুস্থ না বলে মরে যাওয়ার পরে ছাড়বো। আমি সেটা চাই না, বুঝলে তো। আমি চাই, বুঝলে তো, পদ যাক আর আমিও যাই, দুটোই যাই, বুঝলে তো। একসঙ্গে, হ্যাঁ, পথের মানে ওটা না। আমি বলছি আজকে যেটা সিপিএম বলতো না, সিটটা আমি ছাড়বো না। আমি চাই আমার জায়গা আরো ডাইনামিক তোমার মতন লোক আসুক, তারা আরো লড়াই করুক, আরো দেশকে এগিয়ে নিয়ে যাক। এটাই তোমার জায়গা কেউ রিপ্লেস করতে পারবে না জাভেদদা, আমি নিজে বলছি। আজকে হয়তো আমি অনুষ্ঠানের শেষে একটু ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু কিছু মানুষ এতটাই ক্লোজ হয় যাদেরকে আমি ক্লোজলি খুব ভালোবেসে, মানে ভালোবাসি ইনফ্যাক্ট। আর আমি কোনোদিন আমি ন্যাকামো করতে পারি না, যেটা সত্যি সেটা মন থেকে সেটা বার করে ফেলি। তো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তাই আমি কেঁদে ফেললাম, একটু ইমোশনাল হলাম। তো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার কোনো অল্টারনেটিভ হতে পারে না। মানে আজকে তোমার জায়গা কেউ নিতে পারে, মানে এটা কেউ নিতে পারবে, এটা আমিও মনে করি। আর যারা তোমার সঙ্গে আছে সবাই সেটা বিশ্বাস করে। তো আমি 1 2 3 বলবো, উই শ্যাল ওভারকাম, দুজন মিলে করবো, ঠিক আছে? 1 2
victory. We shall overcome. We shall overcome. That is the positivity I expected from my guest. Thank you so much for joining me only at Just News Talking Street with Sandeep. খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি অডিয়েন্সদের জন্য বলবো আবার আমি একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সম্মুখে আসছি। ততক্ষণ স্টে টিউন ইনটু জাস্ট নিউজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন।